সবাইকে আমাদের C7 লেকচারে স্বাগতম। আমাদের C7 লেকচারে হলো গিয়ে আমাদের দ্বিতীয় পত্রের যেই জৈব যৌগ চ্যাপ্টারটা, সেই জৈব যৌগ চ্যাপ্টারের 3 ভাগের 1 ভাগ এবং কর্মমুখী রসায়ন যে চ্যাপ্টারটা, সেই কর্মমুখী রসায়নের 3 ভাগের 1 ভাগ নিয়ে। তো আমরা শুরু করছি আমাদের জৈব যৌগ চ্যাপ্টারটা দিয়ে। তো জৈব যৌগের শুরুতে আমাদের এই লেকচারটায় আমরা যেটা কভার করব সেটা হলো গিয়ে আমাদের জৈব যৌগ, কার্যকরীমূলক, সমগোত্রীয় শ্রেণী, তার নামকরণ এবং সেই সাথে আমরা সমানতা সম্পর্কে জানবো। আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের যে প্রারম্ভিক কথাবার্তাগুলো, প্রারম্ভিক যে বিক্রিয়াগুলো অর্থাৎ হাইড্রোকার্বন নিয়ে আমরা আলোচনা করব আমাদের এই লেকচারে। তো সবার আগে আমরা জেনে নেই যে জৈব যৌগ কাকে বলে। আমরা একদম প্রথম থেকেই জানি যে কার্বনের যে যৌগসমূহ তাদেরকে আমরা বলি গিয়ে জৈব যৌগ। এবং জৈব যৌগের শ্রেণী বিভাগটা আমরা জাস্ট যদি সংক্ষেপে একটু দেখে নেই যে আমাদের জৈব যৌগকে আমরা মূলত দুই ভাগে ভাগ করি। একটা হলো এলিফ্যাটিক যৌগ, একটা হলো গিয়ে অ্যারোমেটিক যৌগ। তো এলিফার মানে হলো গিয়ে চর্বি, তো চর্বিজাত যৌগ তাদেরকে আমরা বলি এলিফ্যাটিক যৌগ। আর অ্যারোমা, অ্যারোমা মানে হলো সুগন্ধ, এবং এই অ্যারোমেটিক যৌগ সেখান থেকে আসলো, অ্যারোমেটিক নামটা অ্যারোমা থেকে আসছে। তো এলিফ্যাটিক যৌগকে আমরা আবার দুই ভাগে ভাগ করি, মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত শিকল মানে হলো তার দুই প্রান্ত অ্যাড করা না, অর্থাৎ মুক্ত শিকল মানে হলো গিয়ে ফর এক্সাম্পল একটা উদাহরণ যদি আমরা দেই CH3 CH2 CH3, এটা আমাদের একটা মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগ। আর আমি যদি একটা বদ্ধ শিকল যৌগের কথা বলি সেটা এরকম CH2 CH2 CH2, তার প্রান্তগুলি কিন্তু অ্যাড করা। তো এটা হলো কি আমাদের বদ্ধ শিকল এলিফ্যাটিক জৈব যৌগ, এটা হলো কি আমাদের মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগ। এবং আমাদের মুক্ত শিকল যে এলিফ্যাটিক জৈব যৌগ তাদেরকে আমরা দুই ভাগে ভাগ করি, তাদেরকে আমরা বলি সম্পৃক্ত জৈব যৌগ এবং অসম্পৃক্ত জৈব যৌগ। সম্পৃক্ত জৈব যৌগ বলতে আমরা বুঝাই যাদের ভিতরে আমাদের কোনো পাই বন্ধন থাকে না, আমাদের সবগুলোই থাকে গিয়ে সিগমা বন্ধন, তাদেরকে আমরা বলি সম্পৃক্ত মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগ। আর যাদের ভিতরে আমাদের একটা বা দুইটা পাই বন্ধন থাকে, অনেক সময় একাধিক পাই বন্ধনও থাকতে পারে, দুইয়ের অধিকও থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বলি গিয়ে বদ্ধ শিকল অসম্পৃক্ত এলিফ্যাটিক জৈব যৌগ। এবং আমাদের যে অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ বলতে আমাদের মাথায় একটা নামই আসে বেনজিন। বাট শুধু যে বেনজিন অ্যারোমেটিক যৌগ এরকম না, আরো অনেক যৌগ আছে অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো গিয়ে সুষম চাকরিক এবং আরেকটা হলো বিষম চাকরিক। সুষম চাকরিক মানে হলো গিয়ে ফর এক্সাম্পল এই যে বেনজিন, বেনজিনের স্ট্রাকচার আমরা জানি, বেনজিনে CH 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 থাকে বা টলুইন, সেখানেও কার্বন হাইড্রোজেন ছাড়া কিন্তু আর কিছু থাকে না, মানে কার্বনের চক্র যদি হয় তাহলে সেটা হলো সুষম চাকরিক। আর বিষম চাকরিক মানে হলো সেখানে চক্রে কার্বন ছাড়াও অন্যান্য মৌল যেমন অক্সিজেন, নাইট্রোজেন, সালফার তারা চক্র গঠন করে। ফর এক্সাম্পল আমরা যদি দেখি যে আমাদের থায়োফিনের সংকেত এরকম যে এখানে কার্বন আছে 4 কোণায়, বাট সালফারও কিন্তু আমাদের চক্র গঠন করছে। ঠিক একইভাবে ফিউরান, পিরিডিন বা পাইরোল ইত্যাদির ক্ষেত্রেও আমরা যেই জৈব যৌগ পাই সেগুলো হলো কি আমাদের বিষম চাকরিক জৈব যৌগ। কারণ সেই ক্ষেত্রে আমরা খেয়াল করব আমাদের চক্রটা গঠিত হয় যে সালফার, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি বিভিন্ন মৌল যেগুলি কিনা কার্বন না, এই টাইপের মৌল দিয়েও কিন্তু আমাদের চক্র গঠিত হতে পারে। তো আমরা জৈব যৌগের জাস্ট একটা শ্রেণী বিভাগ দেখলাম, বাট আমরা বেসিক্যালি সম্পৃক্ত এবং অসম্পৃক্ত জৈব যৌগ নিয়ে এবং অ্যারোমেটিক যৌগের ভিতর সুষম চাকরিক যৌগ নিয়ে কিন্তু আমাদের আলোচনা। আমরা আলোচনা করব জৈব যৌগের নামকরণ নিয়ে। নামকরণের আমরা যে পদ্ধতিটা পড়ব সেটা হলো ইউপেক পদ্ধতির নামকরণ, IUPAC। এবং IUPAC এর ফুল মিনিং হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো আমরা জানি যে আমাদের জৈব যৌগগুলিকে আমরা বিভিন্ন রকম সমগোত্রীয় শ্রেণীতে ভাগ করি, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, ইথার, জৈব অ্যাসিড, বিভিন্ন রকম সমগোত্রীয় শ্রেণীতে আমরা ভাগ করি। তো আমরা আজকে সবগুলো সমগোত্রীয় শ্রেণীর নামকরণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো আমরা শুরু করব কার্যকরী মূলক দিয়ে। এবং কার্যকরী মূলক কি? কার্যকরী মূলক হলো আমাদের জৈব যৌগের অণুতে এমন কোনো মূলক থাকবে যেই মূলকটা আমার ওই জৈব যৌগের বিক্রিয়াটা কন্ট্রোল করে। কার্যকরী মূলকের ডেফিনেশন আমাদের এভাবে দেওয়া যে যে মূলক কোনো অণুতে উপস্থিত থেকে তার বিক্রিয়ার হার, প্রকৃতি নির্ধারণ করে তাকে আমরা বলি কার্যকরী মূলক। এবং আমরা একটা সংকেতের ভিতর ওই কার্যকরী মূলকটা দেখে খুব সহজেই আইডেন্টিফাই করতে পারি যে আমাদের জৈব যৌগটা কোন সমগোত্রীয় শ্রেণীর আন্ডারের। সে কি অ্যালকেন, সে কি অ্যালকিন, সে কি অ্যালকাইন, নাকি অ্যালকোহল, নাকি অ্যাসিড, সেটা আমরা ওই কার্যকরী মূলক দেখে বুঝতে পারি। তো আমরা কয়েকটা কার্যকরী মূলক খেয়াল করি যে আমাদের অনেক সময় আমরা দেখব কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন একক বন্ধন। এই কার্বন কার্বন একক বন্ধন হলো গিয়ে আমাদের অ্যালকেনের কার্যকরী মূলক।
যেখানে আমরা দেখব সবগুলি কার্বন সিঙ্গেল বন্ড দিয়ে যুক্ত, তখন আমরা বুঝবো যে সেটা হলো অ্যালকেন। আমরা যদি দেখি যে কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বনের 4টা হাত, ডাবল বন্ড আছে তাদের মাঝখানে, তো ডাবল বন্ড দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের এই জৈব যৌগটা হলো গিয়ে অ্যাকচুয়ালি অ্যালকিন সদস্যের অন্তর্গত। আমরা যদি দেখি কার্বন কার্বন ট্রিপল বন্ড, তখন আমরা ধরে নেই যে আমাদের ওই জৈব যৌগটা হলো গিয়ে অ্যালকাইন। এছাড়াও যদি আমরা দেখি যে আমাদের কার্যকরী মূলক হিসেবে OH বা হাইড্রোক্সিল মূলক আছে, তখন আমরা ধরি যে আমাদের যেই অণুতে OH থাকবে সেই অণুটা অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণীর আন্ডারের, অর্থাৎ অ্যালকোহলের কার্যকরী মূলক হলো গিয়ে OH। আমরা যদি দেখি যে আমাদের কার্যকরী মূলক CHO, তখন আমরা ধরে নেই যে আমাদের জৈব যৌগটা অ্যালডিহাইড সমগোত্রীয় শ্রেণীর আন্ডারের। আমরা যদি দেখি আমাদের কার্যকরী মূলক CO, আমরা ধরি যে আমাদের সমগোত্রীয় শ্রেণী হলো গিয়ে কিটোন। এবং আমাদের কার্যকরী মূলক যদি হয় COOH কার্বক্সিলিক অ্যাসিড মূলক, তো আমরা ধরি যে আমাদের জৈব যৌগটা হলো গিয়ে এক প্রকার জৈব অ্যাসিড। আমরা আমাদের আলোচনায় দেখব একই অণুতে এরকম অনেকগুলি থাকতে পারে। এটা ম্যান্ডেটরি না যে আমাদের একটা অণুতে শুধুমাত্র একটা কার্যকরী মূলক থাকবে, তখন নামকরণ সহজ, যেটা আমরা আলোচনা করব। এবং সেটা আলোচনা করার পর আমরা একটু ডিফিকাল্ট আলোচনা করব কি নিয়ে, যে আমার যখন একই অণুতে একাধিক কার্যকরী মূলক থাকে, অর্থাৎ আমরা দেখব আমাদের একই অণুতে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, ডাবল বন্ড আছে বা ট্রিপল বন্ড আছে, তখন তার নামটা কি হবে। বা একই অণুতে OH আছে বা CHO আছে বা COOH আছে, তখন তার নামকরণ কি হবে, সেটা নিয়ে আমরা আমাদের আলোচনার শেষ দিকে লক্ষ্যপাত করব। আপাতত আমাদের আলোচনা শুরু হবে অ্যালকেন নিয়ে, এবং আমরা অ্যালকেন সম্পর্কে, অ্যালকেনের নামকরণ সম্পর্কে জানবো। এবং এই অ্যালকেন সম্পর্কে জানতে জানতে আমাদের ইউপ্যাক পদ্ধতি সম্পর্কে খুব ভালো একটা ধারণা জন্মাবে, এবং সেটা দিয়ে আমরা পরের নামকরণগুলি খুব সহজেই করতে পারবো। আমরা সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে জানবো। সমগোত্রীয় শ্রেণী কি বা কেনই বা এটা করা হয়, যে আমাদের যে জৈব যৌগগুলো আছে সেই জৈব যৌগগুলোর সংখ্যা অনেক বেশি, প্রায় 80 লক্ষ বা 90 লক্ষ বা তারও বেশি। মানে আমাদের অজৈব যৌগের সংখ্যা 2 লক্ষেরও কম, বা জৈব যৌগের সংখ্যা অনেক বেশি, এবং প্রতিদিন গড়ে প্রায় 2000 নতুন জৈব যৌগ আবিষ্কৃত হচ্ছে, এরকম একটা ডাটা আমাদের কাছে আছে। তো আমরা যদি দেখি তাহলে এত বেশি সংখ্যক জৈব যৌগ, এত হিউজ জৈব যৌগ, প্রতিটা সম্পর্কে যদি আমি আলাদা আলাদা ভাবে জানতে চাই, তাহলে কিন্তু সেটা আমার জন্য খুবই কষ্টকর হবে। আমি যদি একজন রসায়নের ছাত্র হই, আমার জন্য সেই প্রতিটা মৌল সম্পর্কে জেনে অর্গানিক কেমিস্ট্রি আয়ত্ত করা অনেক কষ্টকর। এজন্য বিজ্ঞানীরা যেটা করলো, যে আমাদের একই ধর্ম বিশিষ্ট যেই যৌগগুলো আছে তাদেরকে একটা শ্রেণীতে রাখলো। স্কুলে যেরকম অনেক স্টুডেন্ট থাকে, স্টুডেন্টগুলোকে বিভিন্ন রকম ক্লাসে আমরা ভাগ করে নিই, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, সেরকমই আমাদের সব জৈব যৌগগুলোকে আমরা কয়েকটা শ্রেণীতে বা কয়েকটা ক্লাসে বা কয়েকটা সিরিজে আমরা ভাগ করে নিচ্ছি। তো সেই সিরিজগুলোকে আমরা বিভিন্ন নাম দিই, ফর এক্সাম্পল অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যাসিড ইত্যাদি বিভিন্ন নাম দিই। এখন কিভাবে আমি তাদেরকে শ্রেণীবদ্ধ করি, কিভাবে আমি তাদেরকে একই শ্রেণীতে নিয়ে আসি, সেটার জন্য আমাদের সমগোত্রীয় শ্রেণীর কয়েকটা বৈশিষ্ট্য আছে। যে প্রথম শর্ত হলো, আমি যাদেরকে একই শ্রেণীতে আনবো তাদের একটা সুনির্দিষ্ট কার্যকরী মূলক থাকবে। আমরা কার্যকরী মূলক সম্পর্কে জেনে আসলাম। কার্যকরী মূলক হলো গিয়ে যারা আমার বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। একটা যৌগের অণুতে উপস্থিত থেকে যখন বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে কোনো একটা মূলক, তখন তাকে আমরা বলি কার্যকরী মূলক। আমাদের অ্যালকোহল সবারই খেয়াল করি, যেখানে আমি 3টে অ্যালকোহল দেখতে পাচ্ছি, মিথানল, ইথানল, প্রোপানল, সিরিয়ালি আস্তে আস্তে বড় হচ্ছে। আমাদের মিথানলের কার্যকরী মূলক OH, ইথানলের কার্যকরী মূলক OH, প্রোপানলের কার্যকরী মূলক OH। আমাদের সব অ্যালকোহলের ভিতর OH আছে। এটা হলো কি প্রথম শর্ত, যে একই কার্যকরী মূলক বিশিষ্ট হতে হবে। 2 নম্বর শর্ত যেটা, যে আমাদের সমগোত্রীয় শ্রেণীর পরপর 2টি সদস্যের মাঝখানে মিথিলিন গ্রুপের পার্থক্য থাকবে। বন্ড CH2 বন্ড, মিথিলিন গ্রুপের পার্থক্য। খেয়াল করি আমাদের মিথানলে যা আছে, আমি যদি খুঁজি ইথানলে এক্সট্রা কি আছে, ইথানলে এক্সট্রা আছে কি আমাদের মিথিলিন গ্রুপটা। ইথানলে যা আছে, প্রোপানলে এক্সট্রা কি আছে, আমি যদি খুঁজতে যাই আমি খেয়াল করব এখানেও আমাদের একটা মিথিলিন গ্রুপ এক্সট্রা আছে। অর্থাৎ পরপর 2টা সদস্যের মাঝখানে আমাদের মিথিলিন গ্রুপের পার্থক্য থাকে, এবং সেই কারণে আমরা বলতে পারি আমাদের পরপর 2টা সদস্যের মাঝখানে আণবিক ভরের পার্থক্য হয় গিয়ে 14। খেয়াল করি মিথানল হলো গিয়ে 32, ইথানল 46, এরপর প্রোপানল হলো গিয়ে 60, তাহলে আণবিক ভর
করে বাড়ছে, কারণ CH2 এর আণবিক ভর হলো গিয়ে 14। এখন এখান থেকে একটা প্রশ্ন আমি করতে পারি যে আমি বললাম আমার সমগোত্রীয় শ্রেণীর একটা সদস্য, প্রথম সদস্য হলো গিয়ে A। একটা সমগোত্রীয় শ্রেণীর প্রথম সদস্য যদি A হয়, তার প্রশ্ন করলাম তৃতীয় সদস্য কে হবে। প্রথম সদস্য A হলে দ্বিতীয় সদস্য হবে ACH2, তৃতীয় সদস্য হবে ACH2CH2, মানে A দুইটা CH2। এইভাবে কিন্তু আমরা একটা সদস্যের সাথে CH2 যোগ করে পরবর্তী সদস্য বের করতে পারবো, এবং এইভাবে কিন্তু আমাদের এমসিকিউতে প্রশ্ন আসতে পারে যে CH2 বা মিথিলিন গ্রুপের বৃদ্ধি নিয়ে। এরপর আরো দুইটা সাধারণ বৈশিষ্ট্য আছে আমাদের সমগোত্রীয় শ্রেণীর। একটা বৈশিষ্ট্য হলো গিয়ে যে আমাদের যে যতগুলি পদার্থ আছে, যতগুলিকে আমি একই সমগোত্রীয় শ্রেণীর আন্ডারে রাখবো, তাদের সবার একটা সাধারণ প্রস্তুত প্রণালী থাকবে, এবং আমাদের তাদের ধর্মের ক্রমবিকাশ আমরা দেখতে পাবো। অর্থাৎ যত আণবিক ভর বাড়বে, দেখা যাবে তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সাধারণত বাড়ছে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো কমবে, একটা দুইটা ব্যতিক্রম থাকতেই পারে, বাট সাধারণত আর পারমাণবিক ভর বা আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বৃদ্ধির সাথে সাথে দেখা যায় আমাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কর পরিমাণ বাড়তে থাকে। আমরা একটা অ্যালকেনের নামকরণ করা দিয়ে শুরু করতে চাই। তো এবং এই প্রসেসে আমরা দেখব যে নামকরণের জন্য অ্যাকচুয়ালি আমার কি কি দরকার। তো আমরা বোর্ডে একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে আমাদের 4টা কার্বন তারা একক বন্ধন দিয়ে যুক্ত, এবং প্রতিটা কার্বনের হাতে আমাদের হাইড্রোজেন দিয়ে তার যোজনী পূর্ণ করা। আমাদের এটা নামকরণ করতে বলল। প্রথমেই আমার চিন্তা করা লাগবে যে এখানে আমাদের কার্যকরী মূলককে। এখানে যদি আমি খুঁজি, আমার এখানে শুধুমাত্র একটাই কার্যকরী মূলক আছে, এবং সেটা হলো কার্বন কার্বন একক বন্ধন। কার্বন কার্বন একক বন্ধন ছাড়া আর কোনো কার্যকরী মূলক আমার এই উদাহরণে নাই। সুতরাং আমার এটা হলো এক প্রকার অ্যালকেন, এতটুকু আমি শিওর যে এটা হলো আমার এক প্রকার অ্যালকেন। এখন আমার এটা চিন্তা করা লাগবে যে এখানে কয়টা কার্বন আছে। এখানে আমাদের কার্বন আছে 1 2 3 4টা। 4টা কার্বনের জন্য আমাদের একটা প্রিফিক্স আছে, একটা নাম আছে। 4টা কার্বনকে আমরা বলি বিউট। ঠিক একইভাবে প্রতিটা কার্বনের অল্টারনেটে আমাদের একটা করে নাম আছে। আমাদের কার্বন সংখ্যা যখন 1 হয় তখন তাকে আমরা বলি মিথ। কার্বন সংখ্যা যখন 2 হয় আমরা তাকে বলি ইথ। কার্বন সংখ্যা 3 হলে আমরা বলি প্রো। কার্বন সংখ্যা 4 হলে আমরা বলি বিউট। কার্বন সংখ্যা যদি 5 হয় আমরা বলি পেন্ট। কার্বন সংখ্যা 6 হলে আমরা বলি হেক্স। 7 হলে আমরা বলি হেপ্ট। 8 হলে আমরা বলি অক্ট। 9 হলে নন। 10 হলে আমরা বলি ডেক। 11টাও আমরা আলোচনা করতে পারি। 11 বললে আমরা বলি উনডেক। 12 বললে ডোডেক। ঠিক একইভাবে যদি 13 হয় ট্রাইডেক, 14 হলে টেট্রাডেক, 15 হলে পেন্টাডেক, আর যদি 20 হয় তখন আমরা বলি ইকোস। কার্বন সংখ্যা 20 হলে আমরা সেই 20 কে বলি ইকোস। তাহলে আমাদের এই সংকেতটার নাম কি হবে? আমরা প্রথমে আইডেন্টিফাই করলাম এটা একটা অ্যালকেন, এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে প্রধান শিকলে কয়টা কার্বন আছে? প্রধান শিকলে আমাদের কার্বন আছে 4টা। যেহেতু 4টা কার্বন আছে তার মানে এটা একটা বিউট, এবং যেহেতু এটা একটা অ্যালকেন তাই এটার ফুল নেম হবে বিউট যোগ এন। সেখান থেকে এটার নাম আমরা বলবো বিউটেন। আমরা আরেকবার বলি যে আমাদের প্রধান শিকলে 4টা কার্বন আছে, সেই 4টা কার্বনের জন্য আমার নামটা আসলো বিউট, এবং যেহেতু এটা একটা অ্যালকেন তাই এর নামের শেষে এন কথাটা থাকবে, যেটা কিনা আমাকে বুঝাবে যে এটা একটা অ্যালকেন। সুতরাং আমাদের এই সংকেতটার নাম হলো গিয়ে বিউটেন। এত সিম্পল, এত সহজ ধারণা দিয়ে শুরু করার কারণ হলো আমরা এখনো একটা জিনিস সম্পর্কে জানি না, সেটা হলো কি প্রধান শিকলটা কি। আমরা এখন সেই প্রধান শিকল নিয়ে একটু আলোচনা করি। প্রধান শিকল বলতে আমরা বুঝাই কার্বন কার্বন শিকল, এবং একটা অণুতে প্রধান শিকলের কয়েকটা শর্ত আছে। কার্বন কার্বন শিকল হওয়া লাগবে, এবং সবচেয়ে বড় হওয়া লাগবে। সবচেয়ে বড় যে কার্বন কার্বন শিকল থাকবে সেটা হবে কি আমাদের প্রধান শিকল, এবং আমাদের কার্যকরী মূলককে অবশ্যই প্রধান শিকলের ভিতর থাকা লাগবে। আমরা কয়েকটা উদাহরণ দিলে আরো সহজে জিনিসটা বুঝতে পারবো প্রধান শিকল কিভাবে আইডেন্টিফাই করা যায়। ফর এক্সাম্পল আমি লিখতেছি যে আমার 4টা কার্বন আছে এখানে,
এরকম একটা সংকেত, এটা একটা অনুর সংকেত আমরা দেখতে পাচ্ছি। আমি হাইড্রোজেনগুলি দেই নাই, ওগুলি খুব বেশি ম্যাটার করে না, আমি কার্বনের শিকলটা থেকে প্রধান শিকল বুঝাতে চাচ্ছি। তো আমাদের প্রধান শিকলের কনসেপ্ট যদি দেখে বলি প্রধান শিকল কোনটা, নরমালি আমাদের একজনের মাথায় আসবে যে ভাইয়া এটা প্রধান শিকল, 4টা কার্বন পাশাপাশি আছে, প্রধান শিকলে কার্বন আছে 4টা, বাট এটা কিন্তু ভুল। আমাদের কাউন্ট করা লাগবে সেটাই হবে প্রধান শিকল যেখানে আমাদের সবচেয়ে বেশি সংখ্যক কার্বন কন্টিনিউয়াসলি কার্বন কার্বন বন্ডের মাধ্যমে থাকবে। এবং সেটা কিভাবে হবে? সেটা হবে যদি আমার প্রধান শিকলটা এরকম হয়। খেয়াল করি, আগের বার আমার প্রধান শিকলে কার্বন ছিল 4টা, বাট আমি যদি এইটাকে প্রধান শিকল হিসেবে চিন্তা করি তাহলে আমাদের কার্বন হয়ে যাচ্ছে 5টা, এবং এইটাই হবে আমার এই উদাহরণের প্রধান শিকল। অর্থাৎ আমাদের সবচেয়ে বেশি সংখ্যক কার্বন চিন্তা করা লাগবে, সেটা সোজা হোক বাঁকা হোক যেরকমই হোক না কেন, সবচেয়ে বেশি কার্বনের কথা চিন্তা করা লাগবে। আর এই লাস্টের পয়েন্টটা আমি কি বলতে চাচ্ছিলাম, যে কার্যকরী মূলককে প্রধান শিকলের ভিতর থাকা লাগবে। এটা অ্যাকচুয়ালি অ্যালকেনের জন্য বোঝা যায় না, কিন্তু যদি আমরা একটা উদাহরণ দেই, আমরা এই উদাহরণটা দিলাম, এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন দেখা যাচ্ছে। কার্বন কার্বন দ্বিবন্ধন মানে এটা হলো একটা অ্যালকিন, এখানে কার্যকরী মূলক হলো কার্বন কার্বন দ্বিবন্ধন। আমাদেরকে এখন প্রশ্ন করলো যে এখানে প্রধান শিকল এ কয়টা কার্বন আছে, এখানে প্রধান শিকলে কয়টা কার্বন আছে এটা যদি আমি খুঁজে বের করতে চাই, আমার প্রথমে যেই মাথায় আসে একদম সোজা চিন্তা করা। সোজা চিন্তা করলে আমাদের কার্বন হয় গিয়ে 6টা, এবং এটা কিন্তু ম্যাক্সিমাম। আমি যদি এই সোজা এসে নিচের দিকে নামি তাহলে আমার কার্বন হয় 5টা, আর আমি যদি এই পাশ থেকে এদিকে নামি তাহলে আমি কার্বন পাচ্ছি 4টা। তাহলে আমাদের তো ওই যে 2 নম্বর যেটা সবচেয়ে বড় হওয়া লাগবে, তাহলে আমাদের প্রধান শিকল তো এই যে সোজা যেটা, সেটাই আমাদের প্রধান শিকল হওয়ার কথা। কিন্তু এখানে আমাদের এই 3 নম্বর পয়েন্টটাও অ্যাড করা লাগবে, যে আমাদের কার্যকরী মূলককে অবশ্যই প্রধান শিকলের ভিতর থাকা লাগবে। অর্থাৎ আমি যখন এইটুকুকে প্রধান শিকল হিসেবে নিচ্ছি, আমার কার্যকরী মূলক কার্বন কার্বন দ্বিবন্ধন কিন্তু প্রধান শিকলের ভিতর নাই। প্রধান শিকলের ভিতর আছে কার্বন কার্বন একক বন্ধন, দ্বিবন্ধনটাকে আমার প্রধান শিকলের ভিতর থাকা লাগবে। অর্থাৎ আমার এইটা কখনোই প্রধান শিকল হবে না। আমার প্রধান শিকল হওয়ার 2টা সুযোগ, একটা হলো গিয়ে এইটা, এবং আরেকটা যেটা প্রধান শিকল হতে পারে সেটা হলো গিয়ে এরকম। আমি যদি দেখি আবার এই দিক থেকে যেই প্রধান শিকলটা, সেখানে কার্যকরী মূলক ইনক্লুডেড এবং সেখানে কার্বন আছে 5টা, আর এ পাশ থেকে যে প্রধান শিকলটা, সেখানে কার্যকরী মূলক আছে কার্বন আছে 4টা। সুতরাং আমি যেটা আলোচনা করে আসছি সবচেয়ে বড় হওয়া লাগবে। সুতরাং আমার অ্যাকচুয়ালি প্রধান শিকল হবে এই লাল দিয়ে আমি যেটা মার্ক করলাম, যে 5টা কার্বন বিশিষ্ট এবং দ্বিবন্ধন ইনক্লুডেড যে শিকলটা আমরা পাচ্ছি সেটা হবে কি আমাদের প্রধান শিকল। তো আমরা প্রধান শিকল আইডেন্টিফাই করা নামকরণের সবচেয়ে প্রথম কাজ, সবার আগে কার্যকরী মূলকটা ফিক্স করে নেই আমরা, এরপরই কিন্তু আমার প্রধান শিকল খুঁজে বের করা লাগে। এবং প্রধান শিকল যদি আমি ঠিকমতো বের করতে না পারি তাহলে কিন্তু আমার নামকরণ ভুল হবে। এই জন্য আমরা আরেকটু দেখি, কয়েকটা প্র্যাকটিস করি যে আমাদের কি হতে পারে প্রধান শিকল। ফর এক্সাম্পল, তো এই ক্ষেত্রে আমাদের প্রধান শিকল খুঁজে বের করা লাগবে। অনেক কম্বিনেশন হতে পারে। একটা হতে পারে যে আমি সোজা চিন্তা করব, সোজা চিন্তা করলে আমাদের কার্বন হয় 3, 6টা। একটা হতে পারে যে আমি সোজা গিয়ে উপরে চিন্তা করব, তাহলে আমাদের কার্বন হয় তাও 6টা। এমন হতে পারে যে আমি সোজা গিয়ে নিচে নামবো, তখন আমাদের কার্বন হয় 4, 2, 6টা। এমন হতে পারে যে আমি নিচের থেকে শুরু করে এই পাশে আসবো, অর্থাৎ আমি এটার কথা বলতেছি, নিচের থেকে গিয়ে আমি এটাকে প্রধান শিকল হিসেবে চিন্তা করতেছি, এবং দেখি সেখানে আমাদের কার্বন কিন্তু হচ্ছে 7টা, এবং এটাই কিন্তু ম্যাক্সিমাম। আমি অন্য কোনো ভাবে যদি শিকল টানি, আমি সবসময় দেখবো 6টা বা তার চেয়ে কম সংখ্যক কার্বন আমরা পাচ্ছি। 7টা কার্বন শুধুমাত্র এই শিকল ব্যবস্থার জন্যই হয়। সুতরাং এই ক্ষেত্রে আমাদের প্রধান শিকলে কার্বন আছে 7টা। আমি যদি আরেকটা উদাহরণ দেখাই, এইখানে যদি আমাদের প্রধান শিকল খুঁজে বের করতে বলে, তো এখানে অ্যাকচুয়ালি আরেকটু অ্যাড করে দিই, এখানে আমাদের প্রধান শিকল খুঁজে বের করতে বললো। আমরা যদি এইভাবে চিন্তা করি যে এখান দিয়ে এসে এটা আমাদের প্রধান শিকল হতে পারে কিনা, তাহলে দেখো প্রধান শিকল আমাদের কার্বন আছে 6টা। যদি আমি এইভাবে চিন্তা করি উপর থেকে নিচে, তাহলে আমাদের প্রধান শিকলে কার্বন আছে 5টা। আমি যদি এভাবে চিন্তা করি যে আবার নিচের থেকে উপরে, তাহলে আমাদের প্রধান শিকলে কার্বন আছে 5টা। কিন্তু আমি যদি ব্যাপারটাকে এভাবে চিন্তা করি, নিচের থেকে এই পাশে গিয়ে আবার নিচে, এটা আমাদের প্রধান শিকল,
তাহলে একটু কাউন্ট করে দেখি আমরা কয়টা কার্বনকে পাচ্ছি। 3, 6, 7টা কার্বন পাচ্ছি। সবচেয়ে বেশি সংখ্যক কার্বন পাচ্ছি, প্রধান শিকল ইনক্লুডেড, কার্যকরী মূলক ইনক্লুডেড। সুতরাং আমাদের এটা হলো গিয়ে প্রধান শিকল। সুতরাং প্রধান শিকল আইডেন্টিফাই করার জন্য আমরা তিনটা জিনিস খেয়াল রাখবো। আমাদের কার্বন কার্বন শিকল হওয়া লাগবে, সবচেয়ে বেশি সংখ্যক কার্বন প্রধান শিকলে থাকা লাগবে, এবং সবচেয়ে বেশি সংখ্যক কার্বন থাকার শর্তটা আগে আমাকে এটা খেয়াল করা লাগবে আমার প্রধান শিকলের ভিতর কার্যকরী মূলকটা ইনক্লুডেড কিনা। আমরা একটু আগে একটা ইউপেক পদ্ধতি নামকরণ দেখলাম, এখন আমরা একটু কমপ্লেক্স নামকরণের দিকে যাচ্ছি। তারপরেও এটা খুবই সহজ একটা নামকরণ, যখন আমরা নামকরণ শিখে যাব এটা আমাদের কাছে কিছুই মনে হবে না। তারপরে আমরা নিয়ম শেখার জন্য এই নামকরণটা একটু দেখব। তো প্রথমে আমাদের যে সংকেতটা দেওয়া তাকে আমি গাঠনিক সংকেত আকারে ভেঙে ভেঙে লিখলাম, অর্থাৎ প্রতিটা বন্ড দেখাচ্ছি। আমাদের এটা খেয়াল করা লাগবে আমরা নামকরণের সময় হাইড্রোজেনকে কনসিডারই করব না, মানে হাইড্রোজেন আছে কি না সেটা আমার খুব বেশি তাৎপর্যপূর্ণ না। হাইড্রোজেন আমি লিখলাম, না লিখলেও খুব বেশি কোনো সমস্যা নাই, অর্থাৎ সেটা আমার নামকরণে প্রভাব ফেলে না হাইড্রোজেন। এখন আমাদের প্রথম কাজ কার্যকরী মূলক আইডেন্টিফাই করা। আমরা যদি এই সংকেতটা দেখি, আমাদের এখানে যে কার্যকরী মূলকটা আছে সেটা হলো গিয়ে কার্বন কার্বন একক বন্ধন। কার্বন কার্বন একক বন্ধন ছাড়া অন্য কিছু নাই। সুতরাং এটা হলো গিয়ে আমাদের এক প্রকার অ্যালকেন। এটা একটা অ্যালকেন, অর্থাৎ এর নামের শেষে এন কথাটা থাকবে, অ্যালকেনের এন কথাটা থাকবে তার নামের শেষে। এরপর আমার কাজ প্রধান শিকল খুঁজে বের করা। এই ক্ষেত্রে প্রধান শিকল খুঁজে বের করা খুব কোনো কঠিন কাজ না। আমাদের এই ক্ষেত্রে প্রধান শিকল একদম সোজা, যেখানে আমাদের কার্বন আছে কয়টা সেটা আমাদের কাউন্ট করা লাগবে। এখানে কার্বন আছে কি আমাদের 5টা। 5টা কার্বন থাকলে আমরা বলি পেন্ট। আমরা এটা দেখে আসলাম, একটা কার্বন থাকলে মিথ, 2টা থাকলে ইথ, 3টা থাকলে প্রোপ, 4টা থাকলে বিউট, 5টা থাকলে পেন্ট এন্ড সো অন। এখন আমি যদি সংকেতটার দিকে তাকাই, সবই হাইড্রোজেন ঠিক আছে, বাট এইখানে আমরা একটা মূলক দেখতে পাচ্ছি, ক্লোরো মূলক, ক্লোরিন দেখতে পাচ্ছি, যেটা কিনা আমার একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করছে। দ্যাটস ওয়াই আমরা এই ক্লোরিনকে নাম দেই যে প্রতিস্থাপক। যারা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে তাদেরকে আমরা বলি প্রতিস্থাপক, এবং অনেক ধরনের প্রতিস্থাপক আমরা পেতে পারি। আমাদের নামকরণের সময় আমরা ক্লোরিন পেতে পারি, ব্রোমিন পেতে পারি, আয়োডিন পেতে পারি, নাইট্রো পেতে পারি, অ্যামিনো পেতে পারি, মিথাইল, ইথাইল, বিভিন্ন রকম প্রতিস্থাপক পেতে পারি। এদের নামগুলি আমরা একটু দেখে রাখি। ক্লোরিনকে আমরা বলবো ক্লোরো, ব্রোমিনকে আমরা বলবো ব্রোমো, আয়োডিনকে বলবো আয়োডো, নাইট্রো, অ্যামিনো, মিথাইল, ইথাইল ইত্যাদি বিভিন্ন অ্যালকাইলগুলো। এখন আমরা বুঝতে পারলাম যে আমাদের একটা হাইড্রোজেন একটা ক্লোরো মূলক দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, বাট এই ক্লোরোটা কয় নম্বর কার্বনের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করছে সেটা আমাকে এখন নাম্বারিং করা লাগবে। অর্থাৎ আমাকে এই কার্বনগুলিকে নাম্বার দেওয়া লাগবে, কোনটা 1 নাম্বার, কোনটা 2 নাম্বার, কোনটা 3 নাম্বার, এরকম ভাবে নাম্বারিং করা লাগবে। তো আমি জাস্ট ধরে নিলাম যে আমাদের এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, এটা 5 নম্বর কার্বন, জাস্ট ধরে নিলাম। তখন আমি দেখতে পাচ্ছি যে আমাদের 4 নম্বর কার্বনের হাইড্রোজেনটা ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হচ্ছে। তখন আমাদের এই জিনিসটা আমরা বলবো এটা 4 নম্বর কার্বনের হাইড্রোজেনটা ক্লোরোমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, ক্লোরোমূলকটা 4 নম্বর কার্বনে আছে। কিন্তু আমি তো উল্টা দিক থেকেও নাম্বারিং করতে পারতাম, অর্থাৎ আমি তো এটাও করতে পারতাম যে এই পাশের কার্বনটা 1 নম্বর বা 2, 3, 4, 5 এরকমও তো করতে পারতাম। এবং এরকম করলে আমরা দেখব যে আমাদের ক্লোরোমূলকটা 2 নম্বর কার্বনে আছে। এখন আমি দুই ভাবেই নাম্বারিং করতে পারি। আমি কোনটা করব? আমি সেইভাবেই নাম্বারিং করব যেই দিক থেকে আমার মূলকের অবস্থান ছোট আসে। আমি যখন ওই পাশ থেকে কালো কলমে নাম্বারিং করে আসছি, আমার ক্লোরোমূলকের অবস্থান ছিল 4 নম্বরে। আমি যখন এই পাশ থেকে নীল কলমে নাম্বারিং করে গেছি, আমার ক্লোরোমূলকের অবস্থান ছিল 2 নম্বরে। এবং আমাদের নিয়ম হলো, ইউপেক পদ্ধতির নিয়মটা হলো, যে দিক থেকে গুনলে আমাদের কার্বনের নাম্বার ছোট আসবে সেদিক থেকে আমরা কাউন্ট করব। অর্থাৎ আমরা এই কালো দিয়ে যেখান থেকে গুনে আমরা মূলকটা 4 নম্বরে পাচ্ছিলাম সেটা না করে 2 নম্বরে যেখানে পাচ্ছি সেটা আমরা চিন্তা করব। তার মানে এখন এই সংকেত থেকে আমি অনেক কিছু বলতে পারি। এই সংকেত থেকে আমি বলতে পারি যেহেতু এখানে কার্বন কার্বন একক বন্ধন আছে, সুতরাং এটা একটা অ্যালকেন। যেহেতু এখানে 5টা কার্বন আছে, সুতরাং এটা একটা পেন্ট। এবং যেহেতু তার 2 নম্বর কার্বনের একটা হাইড্রোজেন ক্লোরো দিয়ে প্রতিস্থাপিত হয়েছে, এই নামের ভিতর ক্লোরো কথাটা থাকবে।
তো যদি ক্লোরো না থাকতো তাহলে এটার নাম কি হতো? যদি ক্লোরো না থাকতো তাহলে এটার নাম হতো পেন্টেন। কারণ কি, 5টা কার্বন পেন্ট এবং অ্যালকেনের এন, ক্লোরো না থাকলে এটার নাম হতো পেন্টেন। এখন ক্লোরো আছে, সেটা আমাকে সামনে অ্যাড করা লাগবে। ক্লোরোটা কোথায় আছে সেটা আমাকে বলে দেওয়া লাগবে। ক্লোরোটা আছে 2 নম্বর কার্বনে, তাই আমার নামকরণটা আমরা এইভাবে লিখি, 2 দিয়ে একটা হাইপেন দেই, 2, এরপর মূলকের নাম লিখি আমরা ক্লোরো, এবং এরপর জিনিসটা কি, জিনিসটা হলো একটা পেন্টেন। তো আমাদের এই সংকেতটার নাম হলো 2-ক্লোরোপেন্টেন। অর্থাৎ এই সামনের সংখ্যাটা আমাকে বোঝায় যে আমাদের কোন কার্বনে মূলকটা যুক্ত আছে। মূলকের নাম লিখবো, লাস্টে গিয়ে আমি লিখবো অ্যাকচুয়ালি যৌগটা কি, যৌগটা কয় কার্বনের, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, সেটা আমরা লাস্টে গিয়ে লিখবো। আমরা আরো কিছু উদাহরণ খেয়াল করবো। এখন আমরা এখন এই অ্যালকেনটার নামকরণ করব। তো প্রথমে বলে নিই আমরা কিভাবে বুঝলাম অ্যালকেন। আমি এখানে কার্যকরী মূলক খুঁজলাম, কার্যকরী মূলক খুঁজে দেখলাম যে এখানে কার্বন কার্বন একক বন্ধন ছাড়া কিছুই নেই। আর আগেই বলে নেওয়া হলো যে হাইড্রোজেন খুব বেশি নামকরণ চেঞ্জ করে না। তো হাইড্রোজেনগুলি আমি এভাবে দিলাম নাকি গাঠনিক সংকেত আকারে দেখালাম সেটা খুব বেশি ম্যাটার করে না আমার নামকরণের ক্ষেত্রে। আমাদের নামকরণের ক্ষেত্রে ম্যাটার করে আমাদের কার্যকরী মূলকটা, প্রধান শিকলটা এবং কোন কোন প্রতিস্থাপক আছে সেই জিনিসগুলো। তো আমরা প্রথমে বুঝে ফেললাম এটা একটা অ্যালকেন, সুতরাং এর নামের শেষে এন থাকবে। এবং প্রধান শিকলও আমরা বুঝতে পারবি, এখানে আমাদের প্রধান শিকলে কার্বন আছে গিয়ে মোট 6টা কার্বনের জন্য আমরা বলি হেক্স, এবং এর নামের শেষে এন থাকবে, তার মানে এটা অবশ্যই একটা হেক্সেন হবে। এটার নামের শেষ পার্ট অবশ্যই হেক্সেন হবে। এখন কথা হলো সামনে কিছু থাকবে কিনা। হ্যাঁ থাকবে। কেন থাকবে? কারণ এখানে আমরা একটা প্রতিস্থাপক দেখতে পাচ্ছি। একটা প্রতিস্থাপক হিসেবে আমাদের ব্রোমো মূলকটা আছে। অর্থাৎ আমার নামের শুরুতে থাকবে ব্রোমো হেক্সেন, এবং ওই ব্রোমোটা আমার কয় নম্বর কার্বনে আছে সেটাও কিন্তু আমার খুঁজে বের করা লাগবে, এবং সেজন্য আমরা নাম্বারিং করব। আমরা দুই দিক থেকে নাম্বারিং করতে পারি। আমি যদি এই পাশ থেকে গুণে যাই 1 2 3 4 5 6, আমি দেখলাম আমার 6টা কার্বনের ভিতর 3 নম্বর কার্বনে ব্রোমো মূলকটা আছে। আর আমি যদি এই পাশ থেকে গুণে যাই তখন আমরা দেখব 1 2 3 4 নম্বর কার্বনে ব্রোমো মূলকটা থাকে। তো একটু আগে আমরা নামকরণের নিয়মে বললাম ইউপেক পদ্ধতিতে নামকরণের ক্ষেত্রে নাম্বারিং করার সময় আমরা সেই দিকটাকেই প্রায়োরিটি দিব যেই দিক থেকে আমাদের ছোট নাম্বার আমরা পাবো। অর্থাৎ ওই দিক থেকে 3 পাচ্ছি, আমরা 3 হিসেবে কাউন্ট করে নিব। তাহলে আমাদের জিনিসটা একটা হেক্সেন, জিনিসটা একটা 6 কার্বনের অ্যালকেন, এবং তার 3 নম্বর কার্বনে একটা ব্রোমো মূলক আছে। তাই এর নাম হলো 3-ব্রোমো হেক্সেন। 3-ব্রোমো হেক্সেন হলো গিয়ে আমার এই সংকেতটার নাম। এখন একটা প্রশ্ন আসে, হাইপেনটা কেন দেই আমরা, বা এই ব্রোমো এবং হেক্সেন এদের মাঝখানে কি কোনো স্পেস হবে কিনা, গ্যাপ হবে কিনা, নাকি এরকম চাপায় চুপায় লিখবো আমরা? অ্যানসারটা হলো চাপায় চুপায় লিখবো এবং এখানে হাইপেন দেওয়া লাগবে। কেন? কারণ আমরা ইউপেক পদ্ধতির যে নামকরণ এটা একটা একপদী নামকরণ। আমরা বায়োলজিতে যেই হোমোসেপিয়েন্স বা লেবিওরুহিতা যে নামকরণগুলি পড়ি, ক্যারোলাস লিনিয়াসের যে নামকরণগুলি পড়ি, সেগুলি হলো দ্বিপদী নামকরণ। বায়োলজির নামকরণগুলি দ্বিপদী, জেনাস স্পেসিস দুইটা টার্ম থাকে। বাট আমাদের ইউপেক পদ্ধতির নামকরণ একপদী নামকরণ, অর্থাৎ একটা ওয়ার্ড থাকবে। এই জন্য আমরা এই হাইপেনটা দিই। যদি আমি হাইপেনটা না দেই তাহলে 3 আর ব্রোমো হেক্সেন তারা আলাদা আলাদা ওয়ার্ড হয়ে যায়। তাদেরকে কানেক্ট করার জন্য আমরা মাঝখানে একটা হাইপেন দেই, এবং যেহেতু আমরা বললাম এটা একপদী নামকরণ, তাই ব্রোমো এবং হেক্সেন এদের মাঝখানে আলটিমেটলি কোনো স্পেস থাকবে না। আমরা যদি আরেকটা নামকরণ খেয়াল করি, পাশে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি। এখানে আমাদের প্রধান শিকল কোনটা? প্রধান শিকল এই আমরা দেখতে পাচ্ছি প্রধান শিকল, এবং প্রধান শিকলে কয়টা কার্বন আছে? প্রধান শিকলে 4টা কার্বন আছে, এবং এটা একটা অ্যালকেন কারণ এখানে সবগুলি কার্বন কার্বন একক বন্ধন। 4 কার্বন থাকলে বিউট আর অ্যালকেনের এন, সুতরাং এই নামটার লাস্টে অবশ্যই বিউটেন জিনিসটা থাকবে। এটা এক প্রকার বিউটেন। এখন বিউটেনের আগে কি হবে? প্রতিস্থাপকগুলি কে কে বা কয়টা বা কোথায় কোথায় আছে? আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ব্রোমো আছে 2টা, ব্রোমিন 2টা, এবং কোথায় কোথায় আছে? আমি যদি এই পাশ থেকে নাম্বারিং করি 1 2 3 4, আমরা দেখব একটা ব্রোমো আছে 3 নম্বর কার্বনে,
আরেকটা ব্রোমো আছে 4 নম্বর কার্বনে। এই 3 আর 4 এর সামেশন কত? 7। এটা হলো গিয়ে আমার ওই পাশ থেকে গুনলে নাম্বারটা। আর আমি যদি উল্টা দিক থেকে গুনি, অর্থাৎ 1 2 3 4 এই পাশ থেকে গুনি, তাহলে আমি দেখব আমার একটা ব্রোমিন আছে 1 এ, একটা ব্রোমিন আছে 2 এ। এই 1 আর 2 এর সামেশন কত? 1 আর 2 এর সামেশন হলো 3। কখন আমি ছোট সংখ্যা পাচ্ছি? যখন আমি এই পাশ থেকে গুনে যাচ্ছি, ডান দিক থেকে গুনে যাচ্ছি, তখন আমি ছোট সংখ্যা পাচ্ছি। সুতরাং আমরা ডান দিক থেকে যে নাম্বারিংটা করছি সেটাকে প্রায়োরিটি দিয়ে নামকরণটা করব। অর্থাৎ আমি এখন দেখব যে আমার এটা একটা বিউটেন, যার 1 এ একটা ব্রোমো আছে, 2 এ একটা ব্রোমো আছে, দুইটা ব্রোমিন মূলক আছে। কোথায় কোথায়? 1 এবং 2 এ। এবং এই জিনিসটাকে আমরা এইভাবে লিখি 1,2 1 এবং 2 নম্বর কার্বনে আছে কি আছে? দুইটা ব্রোমিন আছে, ডাই ব্রোমো। 1 2 ডাই ব্রোমো বিউটেন। এটা হলো কি আমাদের এই সংকেতটার নাম। যদি আমাদের 3টা ব্রোমিন থাকতো, ফর এক্সাম্পল এখানেই যদি হাইড্রোজেন একটা কম থেকে যদি আরেকটা ব্রোমো থাকতো, তাহলে এটার নাম কি হতো? তাহলে এটার নাম হতো 1,2,3 ট্রাই ব্রোমো বিউটেন। কারণ বিউটেন তো ঠিকই আছে, 4টা কার্বনই আছে, অ্যালকেনি আছে, ওটা বিউটেন। ব্রোমো 3টা, দ্যাটস ওয়াই ট্রাই ব্রোমো। 2টা হলে ডাই ব্রোমো, একটা হলে শুধু ব্রোমো। যদি 4টা হয় তাহলে টেট্রা ব্রোমো। এবং কোন কোন কার্বনে আছে সেই সংখ্যাগুলি আমাদের দিয়ে দেওয়া হবে। আমরা ইউপ্যাক নামকরণের অ্যালকেনের ক্ষেত্রে আরেকটা উদাহরণ দেখব এখন। অ্যালকেনের ক্ষেত্রে আমরা বলেই নিলাম, তো এটা একটা অ্যালকেন, এখানে সবগুলি কার্বন কার্বন একক বন্ধন দিয়ে যুক্ত। তো আমাদের প্রথম কাজ প্রধান শিকল খুঁজে বের করা। এক্ষেত্রে আমাদের প্রধান শিকলটা এরকম সোজা লাইনে আছে। প্রধান শিকল যে সবসময় সোজা লাইনে থাকবে এমন কিন্তু কোনো গ্যারান্টি নাই, এটা আমরা প্রথমে আলোচনা করে আসছি। তো এইখানে সোজা লাইনে আছে এবং প্রধান শিকলে আমাদের কার্বন আছে 5টা। তো 5টা কার্বন থাকতে পেন্ট আর অ্যালকেনের জন্য এন, সুতরাং এই সংকেতটার লাস্টে অবশ্যই পেন্টেন কথাটা থাকবে, অর্থাৎ এটা এক প্রকার পেন্টেন। এখন প্রতিস্থাপকের জন্য এর নাম চেঞ্জ হবে। প্রতিস্থাপক কে কে আছে? একটা আছে এখানে ব্রোমিন, একটা আছে গিয়ে ক্লোরিন, যাকে আমরা ব্রোমো এবং ক্লোরো বলি। আমি নাম্বারিং করব। কোন দিক থেকে নাম্বারিং করব? আমি যদি ওই পাশ থেকে নাম্বারিং করি তাহলে 1 2 3 4 5। আমি দেখব 2 আর 3 এ আমাদের মূলক দুইটা আছে, তাহলে 2 আর 3 যোগ করলে আমরা পাই 5। আর আমি যদি এ পাশ থেকে নাম্বারিং করে যাই তখন আমি দেখব 1 2 3 4 5, অর্থাৎ 3 এবং 4 নম্বর কার্বনে আমাদের মূলক দুটো থাকবে। তাহলে 3 আর 4 যোগ করলে আমরা পাই গিয়ে 7। আমরা যেটা বললাম সবসময় আমরা ছোট সংখ্যাটা নিব, অর্থাৎ আমি ওই বাম দিক থেকে যখন গুনে আসছিলাম সেটাই হবে গিয়ে আমার আইডিয়াল নাম্বারিং। তাহলে আমি যেটা বুঝতে পাচ্ছি যে আমার 2 নম্বরে একটা ব্রোমো মূলক আছে, 3 নম্বরে একটা ক্লোরো মূলক আছে, আর জিনিসটা একটা পেন্টেন। এখন এই মূলকগুলি বা প্রতিস্থাপকের নাম আমরা পেন্টেনের আগে লিখব। প্রশ্ন যেটা, আমি কি ব্রোমোর কথা আগে লিখব নাকি ক্লোরোর কথা আগে লিখব? দুইটার ভিতর কার নাম আমি আগে লিখব? এবং এই ক্ষেত্রে আমরা আমাদের মোবাইলের যে ফোন বুক, সেই ফোন বুকের কথা অ্যাপ্লাই করতে পারি। যে আমাদের দুইটা বন্ধু, সাপোজ মাসুম এবং রনি, মাসুমের নাম এম দিয়ে, রনির নাম 8 দিয়ে আমি সেভ করে রাখলাম। তো ফোন বুকে মাসুমের নাম্বার আগে আসে না রনির নাম্বার আগে আসে? অবশ্যই আমাদের মাসুমের নাম্বার আগে আসে, অর্থাৎ মোবাইল আলফাবেটিক অর্ডার ফলো করে আমাদের ফোন বুক দেয়। তো যখন আমার একাধিক মূলক থাকবে, ওই একাধিক মূলকের বেলায় আমরা কোন মূলকটাকে আগে লিখব সেটাও আমরা আলফাবেটিক অর্ডারে চিন্তা করব। আমাদের ব্রোমো শুরু হচ্ছে বি দিয়ে আর ক্লোরো শুরু হচ্ছে সি দিয়ে। তো আলফাবেটিক অর্ডারে আমরা আগে ব্রোমোর কথা লিখব, এরপরে আমরা ক্লোরোর কথা লিখব। তাহলে আমাদের নামটা হবে 2 ব্রোমো হাইফেন 3 ক্লোরো পেন্টেন। অর্থাৎ 2 নম্বরে ব্রোমিন আছে, 3 নম্বরে ক্লোরিন আছে এবং জিনিসটা হলো কি একটা পেন্টেন। তো ব্রোমো ক্লোরো কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো এটা কিন্তু এই নাম্বারের উপর ডিপেন্ডেন্ট না, এটা ডিপেন্ড করে তাদের নামের উপর। ব্রোমিন বি দিয়ে শুরু, ক্লোরিন সি দিয়ে শুরু, এজন্য ব্রোমিন আমি আগে লিখলাম। পাশে আমাদের আরেকটা উদাহরণ আমরা এখন ট্রাই করব, যে এই উদাহরণটায় আমরা প্রধান শিকল আইডেন্টিফাই করি। আমাদের প্রধান শিকলে কার্বন আছে 3টা কার্বন, তার মানে প্রোপ, যেহেতু এটা একটা অ্যালকেন তার মানে এটা হলো গিয়ে প্রোপেন।
লাস্টে অবশ্যই প্রোপেন থাকবে। এখন প্রতিস্থাপক কারা বা কয়টা? এখানে প্রতিস্থাপক হলো আমাদের তিনটা প্রতিস্থাপক আছে, ব্রোমো, ক্লোরো এবং নাইট্রো। এবং আমি কোন দিক থেকে নাম্বারিং করব? আমি যদি এই পাশ থেকে নাম্বারিং করি 1 2 3, তাহলে আমি দেখব আমার 2 নম্বরে একটা মূলক আছে, 3 নম্বরে একটা এবং 3 নম্বরে আরেকটা মূলক আছে। তার মানে আমার এই নাম্বারগুলির সামেশন হলো গিয়ে 8। কথাটা বুঝি আমরা একবার। আমরা যদি ওই পাশ থেকে নাম্বারিং করি 1 2 3, আমি 2 নম্বরে একটা মূলক পাচ্ছি, 3 নম্বরে দুইটা মূলক পাচ্ছি। দ্যাটস ওয়াই 2 এর জন্য 2 আর দুইটা 3 এর মূলকের জন্য 3 + 3 আমরা পাচ্ছি 8। আর আমি যদি উল্টা দিক থেকে নাম্বারিং করি, মানে এটাকে বললাম 1, এটাকে বললাম 2, এটাকে বললাম 3, তখন আমি দেখব আমার 1 নম্বরে মূলক আছে 2টা আর 2 নম্বরে মূলক আছে একটা, আমি পাচ্ছি গিয়ে 4। আমি সবসময় ছোটটা নিব। তার মানে আমরা যেই নাম্বারিংটা এখন করলাম সেই অনুযায়ী করব। তা আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের 1 নম্বরে আছে একটা ক্লোরো, 1 নম্বরে আছে একটা নাইট্রো আর 2 নম্বরে আছে একটা ব্রোমো। আমাকে এই তিনটা প্রতিস্থাপকের নাম এই প্রোপেন কথাটার আগে বসানো লাগবে। তা আমি সিকোয়েন্সটা কি হবে? সিকোয়েন্সটা হবে গিয়ে অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী। ব্রোমো সবার আগে হবে, এরপরে হবে ক্লোরো, এরপর হবে নাইট্রো, তাদের অ্যালফাবেটিক বি সি এন সিকোয়েন্স অনুযায়ী। তাহলে আমার নামটা কি? নামটা হলো 2 ব্রোমো 1 ক্লোরো 1 নাইট্রো এবং প্রোপেন। তো এটা হবে কি আমাদের নাম। তো আমরা আশা করি বুঝতে পারতেছি, বাট এখানে একটা জিনিস, নাম্বারিং এর ব্যাপারটা আমরা আমাদের ইনটিউশন প্রয়োগ করেও করতে পারি। খেয়াল করি, জাস্ট এই উদাহরণটা একটু খেয়াল করি। আমরা এখানে নাম্বারিং করলাম কোন পাশ থেকে? বাম পাশ থেকে আসার সময় নাম্বারিং করলাম। আমি এটা দেখেই বলতে পারি বাম পাশ থেকে করা লাগবে। কিভাবে? আমরা প্রথমে এই যে প্রধান শিকলটা তার ঠিক মাঝখানে কে আছে সেটা আইডেন্টিফাই করে নিব। প্রধান শিকলটাকে এই যে মাঝ বরাবর ভাগ করে নিলাম। কিভাবে মাঝ বরাবর ভাগ করলাম? আমার প্রধান শিকলের ওই পাশেও 2টা কার্বন, এই পাশেও 2টা কার্বন। এখন আমি চিন্তা করব আমার প্রধান শিকলটার কোন পাশ ভারী। আমরা দেখি প্রধান শিকলের যখন আমি মাঝ বরাবর ভাগ করলাম, একটা দাঁড়িপাল্লা টাইপের চিন্তা করতেছি। আমাদের বাম পাশ ভারী, ডান পাশ হালকা। কেন বাম পাশ ভারী? কারণ বাম পাশে একটা মূলক ঝুলে আছে, ডান পাশে কোনো মূলক নাই। যেই পাশ ভারী আমরা সেই পাশ থেকে নাম্বারিং করব। এবং এটা হলো গিয়ে জাস্ট দেখে নাম্বারিং কোন দিক থেকে করব সেটা বোঝার উপায়। যেই দিক ভারী থাকবে আমি সেই দিক থেকে নাম্বারিং করব। এবং আমরা যখন নাম্বারিং করলাম আমি কিন্তু ওই পাশ থেকেই করছি। ঠিক একই ভাবে এই উদাহরণটা যদি আমরা খেয়াল করি, এই উদাহরণটায় আমাদের প্রধান শিকলের মাঝ বরাবর যদি আমি ভাগ করি, আমার বাম পাশ ডান পাশ কোন পাশ বেশি ভারী? অবশ্যই আমার ডান পাশ ভারী। এবং আমি 1 নম্বর কাউন্ট করা শুরু করলাম কিন্তু এই পাশের কার্বন থেকে। অর্থাৎ এটা একটা শর্টকাট কাইন্ড অফ, যে আমাদের প্রধান শিকল দেখেই আমি কিভাবে বুঝতে পারবো যে আমার কোন পাশ থেকে নাম্বারিং করা লাগবে। নাম্বার না বসিয়ে আমি কিভাবে বুঝতে পারবো আমার কোন পাশ থেকে নাম্বারিং করা লাগবে? সেটা হলো গিয়ে আমরা প্রধান শিকলকে ঠিক মাঝ বরাবর ভাঙবো এবং চিন্তা করব আমাদের কোন পাশে মূলক বেশি আছে, কোন পাশ বেশি ভারী। যেই পাশ ভারী সেই পাশ থেকে আমি কাউন্ট করব। আর যদি এভাবে করা সম্ভব না হয় তাহলে আমরা নাম্বার বসিয়ে যোগ করে দেখব কোন দিক থেকে ছোট নাম্বারটা আসে এবং সেই দিক থেকে আমরা কাউন্ট করে যাব। ইউবেক পদ্ধতির এই উদাহরণটা আমরা এখন খেয়াল করব। তা আমরা ধরে নিচ্ছি এটা একটা অ্যালকেন এবং অ্যাকচুয়ালি এটা একটা অ্যালকেন, কারণ এখানে সবগুলি কার্বন কার্বন একক বন্ধন দিয়ে কানেক্টেড। তো আমাদের প্রধান শিকল মোট কার্বন আছে এখানে প্রধান শিকলে 5টা। প্রধান শিকলে 5টা কার্বন আছে, তার মানে এটা একটা অ্যালকেন। এবং এখানে 5টা কার্বন থাকে, আমরা বলি পেন্ট। পেন্ট এবং অ্যালকেন, সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের এটা নামের শেষে অবশ্যই থাকবে পেন্টেন কথাটা। আর সামনে কি থাকবে? পেন্টেনের আগে আমার প্রধান শিকলের বাইরে যারা আছে তাদের ইনফরমেশন দেওয়া লাগবে। তো প্রধান শিকলের বাইরে কারা কারা আছে আমরা একটু খেয়াল করি। প্রধান শিকলের বাইরে আমি ব্রোমো দেখতে পাচ্ছি, নাইট্রো দেখতে পাচ্ছি, ক্লোরো দেখতে পাচ্ছি, আরেকটা ব্রোমো দেখতে পাচ্ছি। তো আমার নাম্বারিং করা লাগে, কার্বনগুলিকে নাম্বার দেওয়া লাগে। এবং এই নাম্বারিং করার জন্য একটা সহজ বুদ্ধি কিন্তু আমরা একটু আগে দেখলাম। যে সহজ বুদ্ধিটা হলো আমরা প্রধান শিকলে ঠিক মাঝ বরাবর দাঁড়িপাল্লা চিন্তা করব, যেই পাশ বেশি ভারী আমি সেই পাশ থেকে নাম্বারিং করা শুরু করব। তো আমি এখানে দেখতে পাচ্ছি প্রধান শিকলে কার্বন আছে 5টা, তাহলে মাঝ বরাবর কোনটা? এই বরাবর, এটা মাঝ। এই মাঝ বরাবর যখন চিন্তা করলাম তখন দেখি আমার এক পাশে মূলক আছে একটা, আরেক পাশে মূলক আছে আমার 2টা। তাহলে অবশ্যই আমার এই পাশ বেশি ভারী।
এবং আমি নাম্বারিং করব। এখানে দিব 1, এটা দিব 2, এটা হলো গিয়ে 3, এটা হলো 4, এটা হলো 5। অথবা যদি আমি এইভাবে করতে স্বাচ্ছন্দ্য বোধ না করি, আমি দুই পাশ থেকে নাম্বার বসিয়ে নাম্বারগুলি যোগ করে দেখব কোন পাশ থেকে ছোট আসে এবং করে দেখব যে এই পাশ থেকে আমার নাম্বারিং করা লাগবে। তো গেল এটা। এখন আমি কোথায় কোথায় প্রতিস্থাপক দেখতে পাচ্ছি? আমরা 2 নম্বরে একটা ক্লোরোমূলক দেখতে পাচ্ছি। 2 নম্বর কার্বনে আমাদের একটা ক্লোরোমূলক আছে। এই যে 2 নম্বর কার্বনে একটা ক্লোরোমূলক। আমাদের 3 নম্বর কার্বনে একটা নাইট্রোমূলক আছে। 4-এ আছে একটা ব্রোমো এবং আরেকটা ব্রোমো আছে আমাদের 2 নম্বরে। তো আমরা যেটা বললাম যে যখন আমার 2টা ব্রোমো থাকে, আমরা 2টা ব্রোমোকে কিন্তু একসাথে বলি ডাইব্রোমো। অর্থাৎ এই 2 আর 4 এর ব্রোমোকে আমরা একসাথে লিখলাম 2,4 ডাইব্রোমো। তো এখন আমি সিকোয়েন্সটা কি করব? পেন্টেনের আগে আমার ক্লোরো নাইট্রো ব্রোমোকে আমি লিখব। তো সিকোয়েন্সটা কি হবে? অ্যালফাবেটিক অর্ডারে। এখানে আমাদের একটা কনফিউশন হয়, আমাদের মনে হয় এটা তো ক্লোরো সি দিয়ে শুরু আর এটা ডাইব্রোমো ডি দিয়ে শুরু, তাহলে আমার আগে ক্লোরো লেখা লাগবে। এটা ভুল ধারণা। আমরা ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা যাই বসাই না কেন সেটা খুব বেশি তফাৎ ফেলে না। জিনিসটা হলো গিয়ে নাম কি তোমার, তুমি কয়জন ওটা ম্যাটার করবে না। এটা ব্রোমো, এটা বি দিয়ে শুরু, ক্লোরো সি দিয়ে শুরু, সেই কনসেপ্টে এটা ডাইব্রোমো হোক, ট্রাইব্রোমো হোক, টেট্রাব্রোমো হোক, এই তিনটা থাকলে ব্রোমো সবসময় আমি আগে লিখবো, এরপর আমি ক্লোরো লিখবো, এরপর আমি নাইট্রো লিখবো। তাহলে আমার নামটা হবে 2,4 ডাইব্রোমো, সেটা সবার আগে হবে 2,4 ডাইব্রোমো, এরপর হলো গিয়ে 2 ক্লোরো, আর লাস্টের যে প্রতিস্থাপকটা সেটা হলো গিয়ে 3 নাইট্রো, 3 নাইট্রো পেন্টেন। অর্থাৎ আমাদের এই সংকেতটা হলো 2,4 ডাইব্রোমো, 2 ক্লোরো, 3 নাইট্রো পেন্টেন। পাশে আমরা যে উদাহরণটা দিয়ে রাখলাম সেই উদাহরণটা এখন একটু ট্রাই করি। আমাদের এখানে প্রধান শিকল অনেক ভাবে চিন্তা করা যায়। আমরা যে কোনো ভাবে প্রধান শিকল চিন্তা করতে পারি। ফর এক্সাম্পল, আমি এভাবে প্রধান শিকল চিন্তা করতে পারি, এভাবে প্রধান শিকল চিন্তা করতে পারি, সোজাও চিন্তা করতে পারি। যে কোনো ভাবে চিন্তা করলে আমরা দেখব আমাদের প্রধান শিকলে কার্বন আছে মোট 4টা। হাইয়েস্ট 4টা কার্বনই সম্ভব। সুতরাং, এবং যেহেতু এটা একটা অ্যালকেন, কেমনে বুঝলাম অ্যালকেন? সবগুলি কার্বন কার্বন একক বন্ধন দিয়ে কানেক্টেড, এটা একটা অ্যালকেন এবং 4টা কার্বন আছে। 4টা কার্বন মানে বিউট এবং অ্যালকেনের এন, তো এটার নামের শেষে অবশ্যই থাকবে বিউটেন। এখন কথা হলো প্রতিস্থাপক কে কে? বিউটেন লেখার পর আমরা যদি দেখি আমাদের মোট 4টা প্রতিস্থাপক আছে, মোট 4টা প্রতিস্থাপক এবং প্রতিটা প্রতিস্থাপক সেম। এবং এই প্রতিস্থাপকটার নাম কি আমরা প্রথমে লিখে আসলাম, এটা একটা অ্যালকাইল মূলক এবং এটা হলো গিয়ে মিথাইল। মোট 4টা মিথাইল আছে আমাদের। কোথায় কোথায় 4টা মিথাইল আছে? আমি যে কোনো এক পাশ থেকে নাম্বারিং করলেই আমি একই জিনিস পাবো। আমি এই পাশ থেকে নাম্বারিং করলাম 1, 2, 3, 4। তো আমি দেখতে পেলাম আমার 2 নম্বরে 2টা মিথাইল আছে, 3 নম্বরে 2টা মিথাইল আছে এবং আমরা যেই কাজটা করি সেটা হলো 2, 3 টেট্রা মিথাইল বিউটেন, যেটা কিনা ভুল। 2, 3 টেট্রা মিথাইল বিউটেন আমরা যদি এই নামকরণ করি, এই নামকরণটা ভুল। কেন? কারণ এখানে আমি কি লিখলাম? টেট্রা মিথাইল। টেট্রা মিথাইল মানে হলো গিয়ে আমাদের মিথাইল মূলক আছে 4টা, বাট আমি এখানে নাম্বার বসালাম কয়টা, পজিশন বসালাম কয়টা? আমি পজিশন বসাইছি 2টা। 2টা পজিশনে 4টা মিথাইল। আর স্পেসিফিক ভাবে আমাদের বলা লাগবে যে আমাদের 4টা মিথাইলেরই নাম্বার বলা লাগবে। অর্থাৎ সঠিকটা হবে 2,2, 3,3 টেট্রা মিথাইল বিউটেন। এটা হলো গিয়ে আমাদের কারেক্ট নামকরণ, উপরেরটা না। খেয়াল করি আমাদের 2 নম্বরে 2টা মিথাইল, 3 নম্বরে 2টা মিথাইল। তো আমি শুধু 2, 3 টেট্রা মিথাইল বিউটেন লিখলে কিন্তু ভুল হবে। আমাদের লেখা লাগবে 2, 2, 3, 3 টেট্রা মিথাইল। যত থাকবে ততগুলি নাম্বার আমার লেখা লাগবে। ইউক্রাইড পদ্ধতির নামকরণের এই উদাহরণটা আমরা একটু ভালো মতো খেয়াল করি। এই উদাহরণে অ্যাকচুয়ালি আমাদের আগের যে নিয়মগুলো সেই সবগুলি মোটামুটি আমরা অ্যাপ্লাই করব এবং সেই সাথে প্রধান শিকল রিলেটেড একটা ধারণা আমরা দেখব। আমরা যদি এখানে দেখি যে আমাদের কার্যকরী মূলক কি, আমি খুঁজলে এখানে খুঁজে পাবো কার্বন কার্বন একক বন্ধন। সুতরাং এটা একটা অ্যালকেন এবং প্রধান শিকল আমাকে আইডেন্টিফাই করা লাগবে।
আমরা যদি প্রধান শিকলে সোজাটা ধরে নেই তাহলে আমাদের কার্বন আসে কিন্তু 6টা। কিন্তু আমরা যদি এভাবে চিন্তা করি যে আমরা এভাবে গিয়ে নিচে যাব এবং এটা আমাদের শিকল, তাহলে আমরা হিসাব করে দেখব যে আমাদের কার্বন আসতেছে 7টা। যেহেতু 7টা কার্বন পাচ্ছি এবং প্রধান শিকলে কার্যকরী মূলক ইনক্লুডেড, সুতরাং আমাদের প্রধান শিকল হলো গিয়ে বাঁকানোটা, সোজা স্ট্রেট লাইনটা না নিয়ে আমরা এই বাঁকানোটা নিব প্রধান শিকল হিসেবে। এখন আমি কোন দিক থেকে কাউন্ট করব বা আমার প্রতিস্থাপক কে কে সেটা একটু খুঁজে বের করা বেটার। আমাদের একটা ক্লোরিন, দুইটা ক্লোরিন, তিনটা ক্লোরিন এবং আরেকটা প্রতিস্থাপক আছে, সেটা হলো গিয়ে এখানে CH3 মিথাইল। মোট 4টা প্রতিস্থাপক আমি দেখতে পাচ্ছি। তো আমরা যেই দাঁড়িপাল্লা মেথড পড়ে আসছি নাম্বারিং এর সুবিধা করার জন্য, সেখানে কি বলে যে মাঝামাঝি জায়গাটা খুঁজে বের করা। এইদিকে 7টা কার্বনের এই 4 নম্বর কার্বনটা, এটা দাঁড়িপাল্লা হিসেবে যদি আমরা চিন্তা করি, আমাদের এক পাশে মূলক আছে 2টা, আরেক পাশে মূলক আছে 1টা। তা আমি অবশ্যই যেই পাশে 2টা মূলক আছে সেদিক থেকে নাম্বারিং করে আসব, অথবা আমরা নাম্বার বসিয়ে বসিয়ে ক্যালকুলেট করে দেখব। আমরা দেখব যে এটা হলো 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3, 4, এটা হলো 5 নম্বর কার্বন, 6, 7। 7টা কার্বন আছে প্রধান শিকলে এবং এটা একটা অ্যালকেন, দ্যাটস ওয়াই এর নাম অবশ্যই একটা হেপটেন। এখন আমার কাজ হলো প্রধান শিকলে কোন কোন প্রতিস্থাপক আছে সেগুলোকে তাদের কার্বন নাম্বার সহ প্রকাশ করা। আমরা দেখব আমাদের 2 নম্বরে একটা ক্লোরিন আছে, 3 নম্বরে একটা ক্লোরিন আছে, 4 নম্বরে একটা ক্লোরিন আছে। তার মানে 2, 3, 4-এ আছে গিয়ে আমাদের ট্রাইক্লোরো, আর 5 নম্বরে আছে গিয়ে আমাদের একটা মিথাইল মূলক। তাহলে আমাদের আলফাবেটিক অর্ডার অনুযায়ী, মূলকের নামের আলফাবেটিক অর্ডার অনুযায়ী আমরা আগে ক্লোরোর কথা বলবো, এরপরে মিথাইলের কথা বলবো, যেটা আমরা আগেই বলে আসছি এই ডাই ট্রাই এটা আমার নামকরণে ভূমিকা ফেলবে না। সুতরাং আমাদের নামটা হবে, আগে আমরা 3টা ক্লোরিনের কথা বলবো তারা কোথায় কোথায় আছে, এরপর আমরা বলবো মিথাইল কোথায় আছে এবং লাস্টে গিয়ে আমরা বলবো হেপটেন। তার মানে আমাদের নামটা হলো 2, 3, 4 ট্রাইক্লোরো, এরপর হলো গিয়ে 5 মিথাইল হেপটেন। এবং আরেকটা জিনিস দেখা ভালো, আমাদের নাম্বার আর আলফাবেট এর মাঝখানে আমরা হাইপেন দেই। এখানে খেয়াল করি, নাম্বার আর আলফাবেটের মাঝখানে আমরা হাইপেন দেই, নাম্বারের মাঝখানে আমরা দেই কমা, পাশাপাশি 2টা নাম্বারের মাঝখানে আমরা দেই কমা, এবং আবার নাম্বার আলফাবেটের মাঝখানে আমরা দেই গিয়ে হাইপেন। তো আমাদের পুরো নামটাকে একটা নাম হিসেবে প্রকাশ করা লাগবে, এই জন্য নাম্বারের মাঝখানে কমা এবং নাম্বার আলফাবেটের মাঝখানে বা আলফাবেট নাম্বারের মাঝখানে আমরা দিব গিয়ে হাইপেন। আমরা পাশে আরেকটা উদাহরণ দেখতে পারি, যে এখানে দেখে কিছুই বোঝা যাচ্ছে না, অ্যাকচুয়ালি CCl3NO2 এটা হলো গিয়ে আমাদের কাঁদুনে গ্যাস, যেটা কাঁদুনে গ্যাস বা ক্লোরোপিক্রিন বলি তার সংকেত। তো এখানে আমরা কার্বন কয়টা দেখতে পাচ্ছি? কার্বন দেখতে পাচ্ছি শুধু একটা, ক্লোরিন 3টা আর নাইট্রোমূলক একটা। তো একটা কার্বন আঁকলাম, ওই কার্বনের 4টা হাত দিলাম, 4 হাতের ভিতর 3 হাতে আছে ক্লোরিন আর 1 হাতে আছে গিয়ে নাইট্রো। এখন এটার ইউপেক নাম আমার করা লাগবে। এখানে আমাদের প্রধান শিকলে কয়টা কার্বন আছে? প্রধান শিকলে আমাদের কার্বন আছে একটা, এবং ওই একটা কার্বনেই আমাদের 3টা ক্লোরিন আর একটা নাইট্রোমূলক যুক্ত। তাহলে এটার নাম হলো 111 ট্রাইক্লোরো। 1 নম্বরেই তো 3টা ক্লোরিন আছে, 111 ট্রাইক্লোরো 1 নাইট্রো, এবং 1 এর জন্য আমরা বলি মিথ, এবং এটা একটা অ্যালকেন, সবগুলি সিঙ্গেল বন্ড, এটা একটা অ্যালকেন, তাই এটার নাম হলো একটা মিথেন। 111 ট্রাইক্লোরো 1 নাইট্রো মিথেন, এটা হলো গিয়ে আমাদের ক্লোরোপিক্রিন বা কাঁদুনে গ্যাসের ইউপেক নাম। আমরা এতক্ষণ দেখলাম একটা সংকেত থেকে কিভাবে আমরা ইউপেক পদ্ধতির নামকরণ করতে পারি। এখন আমরা জাস্ট উল্টা কাজটা একটু কতক্ষণ করে নিই, এরপরে আমরা অ্যালকিন, অ্যালকাইন ইত্যাদি নামকরণের দিকে যাব। সংকেত থেকে নাম করা মোটামুটি নিয়ম আছে অনেক, বাট নাম থেকে সংকেত করা খুবই সহজ। যেমন আমরা উদাহরণ দেওয়ার জন্য এখানে একটা ইউপেক নাম লিখে রাখলাম যে 2,2-ডাইব্রোমো 3,3-মিথাইল পেন্টেন, এটা হলো কি আমাদের একটা ইউপেক নাম, আমরা এটা সংকেত লিখতে চাই। এবং এই ক্ষেত্রে আমরা শুরু করব এই লাস্টের পার্টটা দিয়ে। জিনিসটা কি? জিনিসটা একটা পেন্টেন। পেন্টেন মানে কি? পেন্টেন মানে হলো 5টা কার্বন এবং প্রতিটা কার্বন কার্বন একক বন্ধন দিয়ে যুক্ত থাকবে। আমি প্রথমে 5টা কার্বন দিয়ে নিলাম এবং এই ক্ষেত্রে আমি আমার ইচ্ছা মতো নাম্বারিং করব।
কোন দিক থেকে না, আমার ইচ্ছা মতো আমি বললাম যে এটা আমার 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, এটা 5 নম্বর কার্বন দিয়ে দিলাম আমি আমার ইচ্ছা মতো। এখন আমি ওই নাম্বার অনুযায়ী আমার প্রতিস্থাপকগুলি বসাবো। আমার 2,2 ডাইব্রোমো, তার মানে হলো এই 2 নম্বর কার্বনে আমাদের ব্রোমিন বসবে 2টা, 2,2 ডাইব্রোমো যেহেতু সেজন্য। আর 3 নম্বর কার্বনে আমাদের বসবে একটা মিথাইল। এটা কোনো ব্যাপার না যে আমি উপরে দিচ্ছি না নিচে দিচ্ছি, ওটা কোনো ম্যাটার ফেলে না, জাস্ট আমার নাম্বারিংটা নাম্বার অনুযায়ী আমার বসানো লাগবে। আর বাকি হাতগুলিতে কি হবে? বাকি হাতগুলিতে হবে হাইড্রোজেন। যেমন এই যে কার্বনটা, সাইডের যে কার্বনটা, তার একটা হাত আমি দেখতে পাচ্ছি, কার্বনের হাত হয় 4টা, সুতরাং তার বাকি 3টা হাতে 3টা হাইড্রোজেন আছে। আমি সেগুলিকে এভাবে বন্ড দেখিয়ে হাইড্রোজেন দিয়ে দিতে পারি, অথবা আমি লিখতে পারি এখানে CH3, দুইটার যে কোনো একটা করলেই হবে। এই কার্বনটার 4টা হাত হলো কিনা? উপরে একটা হাত, নিচে একটা হাত, বামে একটা হাত, ডানে একটা হাত, এই কার্বনের 4টা হাত হলো। 3 নম্বর যে কার্বনটা, তার 3টা হাত আমরা দেখতে পাচ্ছি, তার আরো একটা হাত দেওয়া লাগবে, এজন্য নিচে একটা দাগ দিয়ে একটা হাইড্রোজেন বসায় দিলাম। 4 নম্বর যে কার্বন, তার 2টা হাত দেখা যাচ্ছে, তার মানে আর তারও 2টা হাইড্রোজেন অ্যাড করা লাগবে তার সাথে, উপরে একটা হাইড্রোজেন, নিচে একটা হাইড্রোজেন। আর 5 নম্বর কার্বন, তার একটা হাত দেখা যাচ্ছে, সুতরাং তার আরো 3টা হাইড্রোজেন আমাকে অ্যাড করা লাগবে। এটা হলো গিয়ে আমার 2,2 ডাইব্রোমো 3 মিথাইল পেন্টেনের সংকেত। ঠিক একইভাবে আমরা যদি এখানে আরেকটা দেখি যে 1 2 3 4 টেট্রাক্লোরো 2 নাইট্রোহেপটেন, এটা সংকেত আমাকে লেখা লাগবে। হেপটেন, হেপটেন মানে হলো আমার 7টা কার্বন, হেপ্ট মানে 7 আর এন মানে অ্যালকেন, 7টা কার্বন একক বন্ধন দিয়ে যুক্ত। তো আমি প্রথমে 7টা কার্বন দিয়ে নিব এবং আমি নাম্বারিং করব আমার ইচ্ছা অনুযায়ী, 1 2 3 4 5 6 7। এখন আমার কি করা লাগবে? 1 2 3 4 টেট্রাক্লোরো, মানে 4টা ক্লোরিন থাকবে। কোথায় কোথায়? 1 2 3 4-এ। তো ধরো 1-এ 2-এ 3-এ 4-এ, 4টায় আমি ক্লোরিন মূলক বসালাম। 1 2 3 4 টেট্রাক্লোরো 2 নাইট্রো, মানে এই 2 নম্বরে আমার বসবে গিয়ে একটা নাইট্রো, আর জিনিসটা হেপটেন। আমার সংকেত শেষ। এখন কাজ কি? কাজ হলো কি আমার হাইড্রোজেন বসানো গুনে গুনে। যেমন 1 নম্বর কার্বন, তার কয়টা হাত আমি দেখতে পাচ্ছি? 2টা হাত দেখতে পাচ্ছি, সুতরাং তার সাথে আমি এক্সট্রা হাইড্রোজেন বসাবো আরো 2টা, CH2। 2 নম্বর কার্বন, তার 4টা হাতই আমি দেখতে পাচ্ছি, তার কোনো হাইড্রোজেন বসানো লাগবে না। 3 নম্বর কার্বন, তার 3টা হাত দেখা যাচ্ছে, সুতরাং তার সাথে আমার হাইড্রোজেন বসানো লাগবে আর একটা। 4 নম্বর কার্বন, তার 3টা হাত দেখা যাচ্ছে, তার সাথে আমার হাইড্রোজেন বসানো লাগবে আরো একটা। হাইড্রোজেনটা আমি এভাবে বসাতে পারি, আর আগের উদাহরণে যেভাবে আমি দাগ দিয়ে বন্ড দেখিয়ে দেখালাম সেভাবে একই কথা। কিন্তু 5 নম্বর কার্বন, তার 2টা হাত দেখা যাচ্ছে, তার মানে তার সাথে নতুন হাইড্রোজেন আমার অ্যাড করা লাগবে 2টা। 6 নম্বর কার্বনেও 2টা হাইড্রোজেন দেওয়া লাগবে, আর 7 নম্বর কার্বনে আমরা হাইড্রোজেন দিব গিয়ে 3টা। তো এটা হলো গিয়ে আমাদের 1 2 3 4 টেট্রাক্লোরো 2 নাইট্রোহেপটেনের সংকেত। তো আমরা আশা করি অ্যালকেনের যে ইউপেক নামকরণ, সেই ইউপেক নামকরণ খুব ভালো মতো করতে পারবো, এবং ঠিক একই ভাবে নামকরণ থেকে যখন আমাকে সংকেত লিখতে বলবে সেটাও আমরা অনেক সহজেই করতে পারবো। আমরা অ্যালকেনের নামকরণ দেখলাম ইউপেক পদ্ধতিতে, আমরা এখন অ্যালকিনের নামকরণ খেয়াল করব। অ্যালকিন সমগোত্রীয় শ্রেণীর সদস্য আমি কিভাবে খুঁজে পাবো? যখন আমি দেখব যে আমার কার্যকরী মূলক হলো কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত, যেমন এরকম কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত। এই উদাহরণটায় আমি প্রধান শিকলে কার্বন কার্বন দ্বিবন্ধন খুঁজে পাচ্ছি, সুতরাং এটা একটা অ্যালকিন। নিচেও কার্বন কার্বন দ্বিবন্ধন দেখতে পাচ্ছি, এটা একটা অ্যালকিন। তো অ্যালকিনের নামকরণের নিয়ম প্রায় এবং হুবহু অ্যালকেনের মতো, পার্থক্য খুব অল্প কিছু জায়গায়। প্রথম পার্থক্য হলো নাম্বারিং এর ক্ষেত্রে। নাম্বারিং এর ক্ষেত্রে অ্যালকেনে আমাদের নিয়ম ছিল যে দিক থেকে নাম্বারিং করলে আমার প্রতিস্থাপিত মূলকগুলির পজিশন ছোট আসে, কম আসে, আমরা সেই দিক থেকে নাম্বারিং করতাম। বাট অ্যালকিন সহ আমাদের যে কোনো কার্যকরী মূলকের জন্য নাম্বারিং করার নিয়মটা হলো যে দিক থেকে আমার কার্যকরী মূলকটা আগে আসে আমি সেই দিক থেকে নাম্বারিং করব। একটা উদাহরণ দিলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো। যেমন আমাদের এই উদাহরণটা যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের প্রধান শিকল আইডেন্টিফাই করা লাগবে। প্রথমে বুঝলাম এটা একটা অ্যালকিন, ডাবল বন্ড দেখে। এখানে সিঙ্গেল বন্ডও আছে, ডাবল বন্ডও আছে, বাট আমরা অ্যালকিনের উদাহরণ করছি তাই ধরে নিলাম যে এটা একটা অ্যালকিন।
এই অ্যালকিনের প্রধান শিকলে আমাদের কার্বন আছে কয়টা? অ্যালকিনের প্রধান শিকলে আমাদের কার্বন আছে গিয়ে 4টা। এখন আমি কোন পাশ থেকে নাম্বারিং করব? আমি সেদিক থেকেই নাম্বারিং করব যেদিক থেকে আমার কার্যকরী মূলক অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন আগে আসে। অর্থাৎ আমি যদি এদিক থেকে নাম্বারিং করে যাই 1 2 3 4, আমি দেখব আমার কার্বন কার্বন দ্বিবন্ধন আসতেছে 3 নম্বর কার্বনে, 3 নম্বর কার্বন থেকে শুরু হচ্ছে। আর আমি যদি এ পাশ থেকে নাম্বারিং করে যাই, আমি দেখব আমার 1 নম্বর কার্বনেই কার্বন কার্বন দ্বিবন্ধনটা আছে। আমাদের নাম্বারিং করার নিয়মটা হলো যেদিক থেকে আমার ডাবল বন্ড কাছে আসবে আমরা সেদিক থেকে নাম্বারিং করব। অর্থাৎ আমার অ্যাকচুয়াল নাম্বারিং হলো নিচেটা 1 2 3 4। এখন এটার নাম কি? কয়টা কার্বন প্রধান শিকলে আমাদের? 4টা কার্বন, তাই এটাকে আমরা বলি বিউট। এবং নামের শেষে অ্যালকেনের ক্ষেত্রে যেরকম আমরা অ্যালকেনের ক্ষেত্রে আমরা যোগ করলাম এন, আর অ্যালকিনের সময় আমরা নামের শেষে যোগ করব ইন, অ্যালকিন। অর্থাৎ এটা বিউট, তার সাথে ইন যোগ হবে, আমরা এটার নাম বলবো বিউটিন। এটার নাম আমরা কি বলবো? এটার নাম আমরা বলবো বিউটিন। এবং সেই সাথে আরেকটা জিনিস আমার বলে দেওয়া লাগবে। কি বলে দেওয়া লাগবে? আমার ডাবল বন্ড যেটা, সেটা কোন কার্বনের সাথে কানেক্টেড সেটা আমাকে বলে দেওয়া লাগবে। অর্থাৎ এটা বিউটিন কত, এই ডাবল বন্ডটা শুরু হচ্ছে কোথায়? 1 নম্বরে। তো আমরা এটার নাম বলবো বিউটিন 1, অথবা এটার নাম আমরা বলবো 1 বিউটিন। নাম্বারটা আগেও দিতে পারি পরেও দিতে পারি, বাট আমার নাম্বারটা বলে দেওয়া লাগবে যে কোথায় আমার ডাবল বন্ডটা আছে। অনেকে এটাকে এভাবে লিখে যে বিউট 1 ইন, এভাবেও আমরা লিখতে পারি। অর্থাৎ একই নাম আমরা এই 3টা ভাবে লিখতে পারি, বিউটিন 1, 1 বিউটিন, বিউট 1 ইন। 3টার যে কোনো একটা লিখলে কিন্তু আমাদের সঠিক নামকরণ হচ্ছে। ঠিক একই ভাবে আমরা যদি নিচের নামকরণটা খেয়াল করি, এখানে আমাদের ডাবল বন্ড আছে দেখে আমরা বুঝলাম এটা একটা অ্যালকিন। প্রধান শিকলে আমাদের কার্বন আছে এখানে 5টা কার্বন থাকলে আমরা বলি পেন্ট। এবং যেহেতু অ্যালকিন তাই পেন্টের সাথে ইন যোগ হবে, এটার নাম হলো পেন্টিন। এখন পেন্টিন কত? ডাবল বন্ডটা কোথায়? আমি কোন দিক থেকে গুনবো? আমি সেদিক থেকেই গুনবো যেদিক থেকে ডাবল বন্ড আগে আসবে। তো ছবি দেখেই বোঝা যাচ্ছে আমি এই পাশ থেকে গুনলে ডাবল বন্ড আগে আসতেছে। 1 2 3 4 5, ডাবল বন্ড আছে 2 আর 3 এর মাঝখানে, আমরা ছোটটা নিব 2। তার মানে এটা হলো পেন্টিন 2, অথবা আমরা বলতে পারি 2 পেন্টিন, অথবা পেন্ট 2 ইন। তো এভাবে আমরা অ্যালকিনের নামকরণ করব। আর যদি প্রতিস্থাপক থাকে, জাস্ট এই নামটার আগে আমার প্রতিস্থাপকের কথাবার্তা আমরা বসাবো। এবং প্রতিস্থাপকের সিরিয়াল, কোন প্রতিস্থাপক আগে হবে কোন প্রতিস্থাপক পরে হবে, বা 2টা প্রতিস্থাপক থাকলে বা 3টা প্রতিস্থাপক থাকলে কি হবে, এই নিয়মগুলি কিন্তু আমরা অ্যালকেনের জন্য যা পড়ে আসছি এখানেও হুবহু একই নিয়ম। পার্থক্যটা হলো বিউটেনের জায়গায় আমরা বিউটিন পাচ্ছি, বিউটিনের সাথে আমার একটা সংখ্যা বলে দেওয়া লাগতেছে, ওই সংখ্যাটা ইন্ডিকেট করতেছে আমার কোথায় দ্বিবন্ধনটা আছে বা কোথায় দ্বিবন্ধনটা শুরু হচ্ছে। আমরা অ্যালকিনের নামকরণের উদাহরণ দেখব। আমরা এই বোর্ডে একটা ইউপ্যাক পদ্ধতির নামকরণের জন্য একটা অণু বা একটা সংকেত দেখতে পাচ্ছি। তো এই সংকেতে আমরা প্রথমেই যদি দেখি খুঁজি, এখানে একটা ডাবল বন্ড আছে। ডাবল বন্ড দেখে আমরা বুঝতে পারলাম যে এখানে অ্যালকিন আছে এবং আমি এটাকে অ্যালকিন হিসেবে নামকরণ করতে চাই। আমি একটু প্রথমে বলে নেই যে আমরা নামকরণ যখন করছি আমরা ধরে নিচ্ছি এটা একটা অ্যালকিন এবং সেই অনুযায়ী তার নামকরণ কি হবে সেটা আমরা দেখছি। ঠিক একইভাবে কিছুক্ষণ পরে আমরা ধরে নিব একটা অ্যালকাইন, তার জন্য কি নামকরণ হবে সেটা দেখব। কিছুক্ষণ পরে আমরা অ্যালকোহলের জন্য একইভাবে নামকরণ দেখব, এস্টারের জন্য দেখব, অ্যাসিডের জন্য দেখব, এবং লাস্টে গিয়ে আমরা এটা আইডেন্টিফাই করতে শিখব যে অ্যাকচুয়ালি আমার কি ধরে নামকরণটা করা লাগবে। অর্থাৎ আমরা এখন প্রতিটা ধাপের জন্য কিরকম হবে, অ্যালকেনের জন্য কিরকম, অ্যালকিনের জন্য কিরকম, অ্যালকাইনের জন্য কিরকম, অ্যালকোহলের জন্য কিরকম সেটা দেখতে চাচ্ছি। তো এই জন্য আমরা ধরে নিচ্ছি এটা একটা অ্যালকিন এবং এই অ্যালকিনে ডাবল বন্ড আছে, এটা আমাকে বুঝতে সাহায্য করলে এটা একটা অ্যালকিন। প্রধান শিকলে কার্বন আছে কয়টা? প্রধান শিকলে কার্বন আছে 4টা মানে হলো বিউট, এবং যেহেতু অ্যালকিন তার মানে এটা হলো বিউটিন, এটা একটা বিউটিন। এবং তার
ডাবল বন্ডটা কোথায় আছে সেটা আমাকে বলে দেওয়া লাগবে, অর্থাৎ আমার নাম্বারিং করা লাগবে। তো আমি নাম্বারিং করব কোন দিক থেকে, যে দিক থেকে আমার কার্যকরী মূলকটা কাছে আসবে, ডাবল বন্ডটা যে দিক থেকে কাছে আসবে দেখেই বোঝা যাচ্ছে এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার এটা হলো গিয়ে একটা বিউটিন 1, আমি লিখে ফেলতে পারি বিউটিন। কেন? কারণ 4টা কার্বন আছে, অ্যালকিন আছে, তাই এটা বিউটিন। বিউটিন 1 কেন? কারণ আমার ডাবল বন্ডটা 1 নম্বর কার্বনের সাথে রিলেটেড এবং আমার একটা প্রতিস্থাপক আছে এখানে, প্রতিস্থাপকটা হলো গিয়ে ক্লোরো, এবং সেই ক্লোরো প্রতিস্থাপকটা আছে আমার 3 নম্বর কার্বনে। তাই আমার এই সংকেতটার ইউপ্যাক নাম হলো 3 ক্লোরো বিউটিন 1। 3 ক্লোরো বিউটিন 1 মানে 3 নম্বরে ক্লোরিন আছে, 4টা কার্বন, অ্যালকিন, এবং ডাবল বন্ডটা কোথায়? ডাবল বন্ডটা হলো 1 নম্বর কার্বনে। পাশের উদাহরণটা যদি আমরা খেয়াল করি, এটা একটা অ্যালকিন। প্রধান শিকলটা আমরা আইডেন্টিফাই করি। প্রধান শিকলে আমাদের কার্বন আছে মোট 6টা এখানে, এবং এখানে আমি ডাবল বন্ডটা দেখতে পাচ্ছি। তো আমি নাম্বারিং করব কোন দিক থেকে, যে দিক থেকে আমার ডাবল বন্ডটা কাছে আসবে। আমি যদি এই পাশ থেকে নাম্বারিং করি 1, 2, 3, 4 নম্বর কার্বনে গিয়ে আমি ডাবল বন্ড পাবো। আর যদি এই পাশ থেকে নাম্বারিং করি 1, 2 নম্বর কার্বনে গিয়ে কিন্তু আমি ডাবল বন্ড পাচ্ছি। সুতরাং আমি এই পাশ থেকে নাম্বারিং করে যাব, যার 2 নম্বর কার্বনে ডাবল বন্ড, মোট কার্বন 6টা মানে হেক্স, এবং এটা একটা অ্যালকিন, তার মানে এটা হেক্সিন। হেক্সিনের 2 নম্বরে ডাবল বন্ড, তার মানে এর নাম অবশ্যই হেক্সিন 2 বা 2 হেক্সিন, এতটুকু আমি শিওর। এখন আমার কাজ হলো প্রতিস্থাপকের নাম আগে বসানো। প্রতিস্থাপক আমরা দেখতে পাচ্ছি 4 এ একটা নাইট্রো, 5 এ একটা নাইট্রো। তো আমার এটার নাম হবে 4,5 ডাইনাইট্রো হেক্সিন 2। অ্যালকিনের নামকরণের জন্য আমরা এখন এই উদাহরণটা খেয়াল করব। তো এখানে ডাবল বন্ড দেখে আমরা বুঝতে পারলাম যে এটা একটা অ্যালকিন। এখন আমাদের প্রথম কাজ প্রধান শিকল আইডেন্টিফাই করা। আমাদের প্রধান শিকল যদি আমরা এই সোজাটা চিন্তা করি, তাহলে আমাদের প্রধান শিকলের কার্যকরী মূলকটা আসতেছে, বাট আমাদের কার্বন সংখ্যা হচ্ছে 5টা। কিন্তু আমি যদি এভাবে চিন্তা করি, আমাদের প্রধান শিকলটা এভাবে এসে উপরের দিকে উঠে গেল, তখন আমাদের প্রধান শিকলে কার্যকরী মূলক তো থাকছেই, সেই সাথে আমাদের মোট কার্বন হচ্ছে গিয়ে 6টা, সবচেয়ে বেশি সংখ্যক কার্বন আমরা পাচ্ছি। সুতরাং এটা হবে গিয়ে আমাদের প্রধান শিকল। এখন আমি নাম্বারিং করব কোন দিক থেকে? আমি নাম্বারিং করব সেই দিক থেকেই যে দিক থেকে আমার ডাবল বন্ড আগে আসে, অর্থাৎ এই বাম পাশ থেকে আমার ডাবল বন্ড আগে আসতেছে। এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3, 4, 5, 6। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিস্থাপক কোনটা। প্রতিস্থাপক হলো এখানে একটা ক্লোরো এবং এখানে একটা মিথাইল মূলক প্রতিস্থাপক হিসেবে আছে। 4 নম্বরে আছে ক্লোরো, 4এই আছে গিয়ে মিথাইল। তো ক্লোরো এবং মিথাইল এদের মাঝখানে কার কথা আমি আগে বলি, কার কথা পরে বলি, এটা আলফাবেটিক অর্ডারে ফিক্সড হয়। ক্লোরো হলো গিয়ে CHLO আর মিথাইল হলো METHYL। তাহলে আলফাবেটিক অর্ডারে আমি আগে ক্লোরোর কথা বলবো, এরপরে মিথাইলের কথা বলবো, এরপর আমি বলবো যে জিনিসটা একটা 6 কার্বনের অ্যালকিন, 6 মানে হেক্স, অ্যালকিন মানে ইন, এই জিনিসটা একটা হেক্সিন, এবং তার 2 নম্বর কার্বনে আছে গিয়ে আমাদের দ্বিবন্ধন। সুতরাং আমাদের নামকরণটা হবে 4 ক্লোরো, 4 মিথাইল, এবং লাস্টে হলো গিয়ে হেক্সিন 2। তো আমরা এই উদাহরণটা একটু খেয়াল করব। ডাবল বন্ড দেখে আমরা বুঝতে পারছি যে এটা আমাদের একটা অ্যালকিনের নামকরণের উদাহরণ। তো এই নামকরণের উদাহরণটায় প্রথম কাজ আমাদের প্রধান শিকল খুঁজে বের করা। তো আমাদের প্রথাগত নিয়মে আমাদের যেটা মনে হয় যে আমাদের প্রধান শিকল হওয়া উচিত এরকম সোজা এইটা, এবং বোঝাই যাচ্ছে যে এখানে সবচেয়ে বেশি সংখ্যক কার্বন আছে। 6টা কার্বন আমি দেখতে পাচ্ছি, প্রধান শিকলে 6টা কার্বন আছে। তো আমাদের প্রধান শিকলে যে শর্ত কার্বন সংখ্যা সবচেয়ে বেশি হওয়া লাগবে, সেই অনুযায়ী এটা আমাদের প্রধান শিকল। কিন্তু প্রধান শিকল বের করার আরেকটা শর্ত আমাদের রয়ে গেছে, সেটা হলো গিয়ে কার্যকরী মূলককে অবশ্যই আমার প্রধান শিকলের ভিতর থাকা লাগবে। অর্থাৎ এখানে কার্যকরী মূলক হলো কার্বন কার্বন ডাবল বন্ড। আমি যখন সোজাটা নিচ্ছি প্রধান শিকল হিসেবে, তখন কিন্তু ডাবল বন্ডটা আমাদের প্রধান শিকলে ইনক্লুডেড না, আমাদের ইনক্লুড করা লাগবে। দ্যাটস ওয়াই আমাদের প্রধান শিকলটা একটু চেঞ্জ হবে। 2টা কম্বিনেশন আমরা পেতে পারি। একটা কম্বিনেশন হলো আমাদের এই সোজা এসে নিচে নামা, এটা আমাদের একটা প্রধান শিকল হতে পারে, এবং আরেকটা কম্বিনেশন যেটা আমরা পেতে পারি সেটা হলো গিয়ে যে আমাদের এই সোজা এসে এই পাশে যাওয়া। তো এখন আমার ব্লুটা প্রধান শিকল হবে নাকি রেডটা প্রধান শিকল হবে, এটা আমি কিভাবে বুঝবো? দুইটাতেই তো আমাদের কার্যকরী মূলক বা কার্বন কার্বন দ্বিবন্ধন ইনক্লুডেড।
তখন আমার চিন্তা করা লাগবে যে কোথায় ম্যাক্সিমাম কার্বন আছে। আমি যখন ব্লু এরটা হিসাব করি আমাদের কার্বন আছে 4টা, আর আমি যখন রেডটা হিসাব করব আমাদের কার্বন হচ্ছে গিয়ে 5টা। দ্যাটস ওয়াই আমরা বলবো যে আমাদের ব্লু যেটা সেটা আমাদের কার্যকরীমূলক প্রধান শিকল না, আমাদের প্রধান শিকল হলো গিয়ে যে রেড যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো গিয়ে আমাদের প্রধান শিকল, এটা হলো গিয়ে আমাদের প্রধান শিকল। অর্থাৎ প্রধান শিকল আমরা খুঁজে পাবো যখন আমাদের কার্যকরীমূলকটা প্রধান শিকলে থাকবে এবং সবচেয়ে বেশি সংখ্যক কার্বন থাকবে। তাহলে এখানে প্রতিস্থাপককে, এখানে প্রতিস্থাপক হলো এই CH3CH2 মূলক, এবং এই CH3CH2 মূলককে আমরা বলি গিয়ে ইথাইল মূলক। তো আমার প্রধান শিকলে কার্বন আছে 5টা, তার মানে এটা হলো একটা পেন্ট। ডাবল বন্ড আছে, তার মানে এটা একটা অ্যালকিন, এটা একটা পেন্টিন। এবং পেন্টিন কত, ডাবল বন্ডটা কোথায় আছে আমি কাউন্ট করলেই দেখবো ডাবল বন্ডটা আছে কি আমাদের 1 নম্বর কার্বনে, এই যে 1 নম্বর কার্বনেই ডাবল বন্ড। 2 নম্বরে আছে কি আমাদের প্রতিস্থাপক, 3 4 5 এ কিছুই নাই। তাহলে আমাদের 2 এ যেহেতু প্রতিস্থাপক ইথাইল, তাই আমাদের এই যৌগটার নাম হবে 2 ইথাইল, এরপর হলো গিয়ে পেন্টিন 1। এটা হলো গিয়ে আমাদের এই সংকেতটার নাম। আমরা অ্যালকিনের নামকরণের উদাহরণ দেখছিলাম, তো আমরা এখন এই উদাহরণটা একটু খেয়াল করি। আগের উদাহরণগুলির সাথে এই উদাহরণটার পার্থক্য বোঝানোর জন্য আমি এখানে লাল রং ব্যবহার করলাম, যে আগের প্রতিটা অ্যালকিনের এক্সাম্পলে আমাদের দ্বিবন্ধন বা কার্যকরী মূলক ছিল একটা, বাট এখন আমাদের একই অণুতে বা একই সংকেতে আমাদের দ্বিবন্ধন আছে 2টা। তো এরকম ভেজাল যুক্ত প্রধান শিকলের নামকরণের জন্য আমরা একটু আলাদা নিয়ম ফলো করি, খুবই সামান্য ডিভিয়েশন হয়। প্রথম কাজ আমাদের আগে যেটা ছিল এখনো সেটা কার্যকরী মূলক আইডেন্টিফাই করা। এখানে কার্যকরী মূলক হলো দ্বিবন্ধন, সেটা 2টা আছে, তার মানে ভেজাল আছে। এখন কাজ হলো আমাদের প্রধান শিকল খুঁজে বের করা, অবশ্যই আমাদের এটা প্রধান শিকল, এবং এরপরে কাজ হলো নাম্বারিং করা। তা আমি এখানে ওই দিক থেকে 1 2 3 4 5 6 7 নাম্বারিং করছি। আমি উল্টা দিক থেকেও করতে পারতাম, তখন আমার কাউন্ট করা লাগবে। খেয়াল করি আমরা এখন যখন এই পাশ থেকে গুনতেছি, আমার ডাবল বন্ড একটা আছে 2 নম্বর কার্বনে, আরেকটা ডাবল বন্ড আছে 4 নম্বর কার্বনে। তো 2 যোগ 4 আমার আসতেছে 6। আর আমি যদি উল্টা দিক থেকে নাম্বারিং করে যাই, আমার 1 2 3 নম্বর কার্বনে একটা দ্বিবন্ধন আমি পাবো, 4 5 নম্বর কার্বনে আমি আরেকটা দ্বিবন্ধন পাবো, অর্থাৎ 3 যোগ 5 আমার আসবে 8। তার মানে আমরা যেহেতু সবসময় ছোট সংখ্যাটা নিব, আমি যেভাবে সবুজ রং দিয়ে নাম্বারিং করে আসলাম সেভাবেই আমরা নাম্বারিং করব। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের প্রধান শিকলের বাইরে প্রতিস্থাপক 2টা, ক্লোরো এবং ব্রোমো। ক্লোরো আছে 4 নম্বর কার্বনে, ব্রোমো আছে 6 নম্বর কার্বনে, এবং আমরা জানি আগে আমরা ব্রোমোর কথা বলবো, এরপরে ক্লোরোর কথা বলবো, কারণ অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী। তো আমরা প্রতিস্থাপকের নাম আগে আলোচনা করে নেই। আমরা শুরু করতেছি 6 ব্রোমো, দেন 4 ক্লোরো, প্রতিস্থাপক নিয়ে আলোচনা শেষ। এখন যদি আমার দ্বিবন্ধন একটা থাকতো, তখন প্রধান শিকলে কার্বন সংখ্যা 7টা, আমরা এটাকে বলতাম 6 ব্রোমো 4 ক্লোরো হেপটিন। হেপটিন একটা সংখ্যা, হেপটিন 3 বা হেপটিন 2 কিছু একটা বলতাম। বাট এখন আমার প্রধান শিকলে ডাবল বন্ড আছে 2টা, তাহলে কি আমরা ডাইহেপটিন বলবো? না, ডাইহেপটিন মানে হলো হেপটিন 2টা। হেপটিন 2টা মানে হলো কি আমাদের কার্বন 7 দুগুণে 14টা এবং ডাবল বন্ড 2টা। আমাদের এখানে কার্বন কিন্তু 7টা আর ডাবল বন্ড 2টা, তাই আমরা এখানে বলবো হেপ্ট ডাইইন। আমরা যখনই প্রধান শিকলের মাঝে ভেজাল দেখতে পাবো, কিরকম ভেজাল, যেখানে একটা কার্যকরী মূলক থাকার কথা সেখানে 2টা কার্যকরী মূলক আছে, তখন প্রধান শিকলের কার্বন সংখ্যা কত সেটা কনসিডার করব। প্রধান শিকলে কার্বন সংখ্যা 7টা, দ্যাটস ওয়াই আমরা এখানে লিখব ক্লোরোর পরে হেপ্ট। হেপ্ট লিখে আমরা এখন দেখব আমাদের ডাবল বন্ড কোথায় কোথায় আছে। একটা ডাবল বন্ড আছে আমাদের 2 নম্বর কার্বনে, আরেকটা ডাবল বন্ড আছে আমাদের 4 নম্বর কার্বনে। তাই আমরা লিখব হেপ্ট 2 4 ডাইইন। এখন যদি আমরা নামটা বিশ্লেষণ করি, আমাদের 6 নম্বর কার্বনে ব্রোমো, 4 নম্বর কার্বনে ক্লোরো, 7টা কার্বন, দ্যাটস ওয়াই হেপ্ট।
2 এবং 4 নম্বর কার্বনে আছে গিয়ে আমাদের ডাবল বন্ড। তাই একটু খেয়াল রাখা লাগবে, এখানে ডাইহেপটিন হবে না, হবে গিয়ে হেপ্ট ডাইইন। কারণ ডাইহেপটিন যখন আমি বলছি তখন আমার কার্বন সংখ্যা কিন্তু 7 দুগুণে 14টার কথা আমি ইন্ডিকেট করছি, বাট এখানে কার্বন সংখ্যা 7টা। দ্যাটস ওয়াই আমাকে শুধু হেপ্ট বলা লাগবে এবং ডাইইন। আর এই মাঝখানে 2,4 কি? মাঝখানে 2,4 হলো আমার ডাবল বন্ডের পজিশন, ডাবল বন্ড কোন কোন কার্বনের সাথে রিলেটেড। এই হলো কি আমাদের একই বন্ধনে একই যৌগে যদি আমাদের 2টা বা 3টা বা 4টা ডাবল বন্ড থাকে তখন আমরা কিভাবে নামকরণ করব। 2টা আছে তাই ডাই বললাম, 3টা থাকলে ট্রাই। আরেকটা জিনিস এখানে অ্যাড করা, আমরা যদি একটু নেটে ঘাটাঘাটি করি নামকরণ নিয়ে, আমরা অনেক সময় দেখতে পারবো এখানে হেপ্ট না দিয়ে এখানে হয়তো হেপ্টা দেওয়া আছে। এটা ইউপ্যাক পদ্ধতির একটা নিয়ম যে ভাওয়েল কনসোনেন্ট ম্যাচিং করা লাগে, এজন্য হেপ্ট না দিয়ে হেপ্টের পর এ লিখে হেপ্টা লেখা লাগে। বাট সেই নিয়মটা খুব বেশি সংরক্ষণশীল কোনো নিয়ম না। তো আমরা যদি এখানে হেপ্ট বা হেপ্টা কিছু একটা লিখি তাহলেই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ইউপ্যাক নিয়ম অনুযায়ী মেনে চলছে। অর্থাৎ এই যে আকার দেওয়া, এ দেওয়া আর না দেওয়া, কখন দিব না, এত কনফিউশন নেওয়ার দরকার নেই। আমরা রুল ওয়াইজ যদি এতটুকু লিখতে পারি তাহলে আমাদের ইউপ্যাক নামকরণ শিখার যে উদ্দেশ্য সেটা অনেকটুকু সম্পূর্ণ হবে বলে আশা করি। আমরা অ্যালকেন এবং অ্যালকিনের নামকরণ দেখলাম, এখন আমরা অ্যালকাইনের নামকরণ দেখব এবং আমরা দেখতে পাবো যে আমাদের নামকরণের নিয়ম প্রায় একই রকম। পার্থক্য কোথায় কোথায় হবে, আমরা কিভাবে বুঝবো এটা একটা অ্যালকাইন। আমরা যখন দেখব যে অ্যালকাইনের কার্যকরী মূলক সেটা হলো কার্বন কার্বন ট্রিপল বন্ড, কার্বন কার্বন 3টা বন্ধন যদি থাকে সেটা হলো অ্যালকাইনের কার্যকরী মূলক। এবং অ্যালকেনের নামের শেষে আমরা যোগ করতাম এন, অ্যালকিনের নামের শেষে আমরা যোগ করছি ইন, আর যখন অ্যালকাইন তখন তার নামের শেষে আমরা যোগ করব আইন, YNE আইন। তো আমরা যদি এই উদাহরণটা খেয়াল করি, এখানে আমাদের মোট 6টা কার্বন 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 বন্ধন দিয়ে যুক্ত, তাদের যে হাতগুলি খালি, প্রতিটা হাতে আমরা ধরে নিই, বাই ডিফল্ট ধরে নিই যে হাইড্রোজেন আছে। তাহলে আমাদের এই 6টা কার্বন, তাদের এই ট্রিপল বন্ড দেখে আমি বুঝে যাব যে এখানে অ্যালকাইন আছে। এখানে তো কার্বন কার্বন একক বন্ধনও আছে, বাট আলোচনা সুবিধার জন্য আমরা ধরে নিলাম যে এখানে শুধু অ্যালকাইন নিয়ে আমরা কথা বলতে চাই। তো এটা একটা অ্যালকাইন, 6 কার্বনের অ্যালকাইন। 6 কার্বন হলে আমরা বলি হেক্স, আর যেহেতু আইন তার মানে সংক্ষেপে একসাথে আমরা এটাকে বলবো হেক্স যোগ আইন, হেক্সাইন। এটা হলো আমাদের হেক্সাইন। এবং অ্যালকিনে যেরকম অ্যালকিন বলার পর আমাদের বলে দেওয়া লাগতো তার কার্বনে কোন কার্বনের সাথে আমাদের দ্বিবন্ধনটা আছে, ঠিক একইভাবে এখানে আমার হেক্সাইন বলার পর বলে দেওয়া লাগবে আমার কত নম্বর কার্বনের সাথে ট্রিপল বন্ডটা রিলেটেড। তখন আমার নাম্বারিং এর ব্যাপার স্যাপার আসবে, আমি কোন দিক থেকে নাম্বারিং করব। এবং এই ক্ষেত্রে আমার নিয়ম ওইটা, নাম্বারিং আমি সেদিক থেকেই করব যেদিক থেকে আমার কার্যকরী মূলক অর্থাৎ ট্রিপল বন্ড আগে আসবে। আমি যদি এই পাশ থেকে গুনতে থাকি 1 2 3 4 নম্বরে গিয়ে আমি ট্রিপল বন্ডের খোঁজ খবর পাচ্ছি, আর আমি যদি ওই পাশ থেকে আসি 1 2 নম্বর কার্বনে কিন্তু আমি ট্রিপল বন্ড পাচ্ছি। অর্থাৎ আমার এটা হলো গিয়ে 2 নম্বর কার্বন। এবং এইভাবে নাম্বারিং করে আমি নামকরণটা করব। আমার নামকরণটা হবে 6 কার্বন যেহেতু এবং অ্যালকাইন যেহেতু, নামটা হবে হেক্সাইন 2 অথবা 2 হেক্সাইন অথবা হেক্স 2 আই। এটা হলো কি আমাদের অ্যালকাইনের নামকরণের প্রাথমিক আলোচনা। আমরা যদি আরেকটা উদাহরণ খেয়াল করি, এখানে আমরা একটা উদাহরণ দিচ্ছি। এই উদাহরণটার প্রথম কাজ আমাদের প্রধান শিকল বের করা। আমরা দেখলাম যে এই সোজাটাই আমাদের প্রধান শিকল, প্রধান শিকলে কার্বন আছে আমাদের আবার 6টা। আমরা আরেকটা বাড়াই নিই, এখানে লিখলাম CH2 CH3, 7টা প্রধান শিকলে আমাদের এখন কার্বন হলো গিয়ে 7টা। তো ট্রিপল বন্ড আছে আমি দেখতে পাচ্ছি, ট্রিপল বন্ড যেহেতু আছে তার মানে এটা হলো অ্যালকাইন। অ্যালকাইনের নাম্বারিংটা করে ফেলি আমরা। নাম্বারিং কোন পাশ থেকে করব, যেদিক থেকে আমার ট্রিপল বন্ড আগে আসবে। আমি যদি এখানে নাম্বার করি, এটা 1 নম্বর 2 3 4 5 6 7, 7 কার্বনের অ্যালকাইন, তার মানে এটা হলো হেপ্টাইন। এবং আমার 2 নম্বর কার্বনে আমাদের ট্রিপল বন্ডটা আমরা দেখতে পাচ্ছি, তার মানে অবশ্যই আমার নাম শেষ হবে হেপ্টাইন 2 দিয়ে। এটা হবে আমার নামের লাস্টে। আর নামের শুরুতে কি হবে, নামের শুরুতে সবসময় যেটা হয় প্রতিস্থাপক যারা তাদের নাম আমরা বসাই। প্রতিস্থাপক কারা কারা এখানে? প্রতিস্থাপক আছে আমাদের 4 নম্বর কার্বনে একটা ক্লোরো, 5 নম্বর কার্বনে আরেকটা ক্লোরো, 5 নম্বর কার্বনে একটা ব্রোমো।
ব্রোমো আর ক্লোরো আছে। আমি অবশ্যই ব্রোমোর কথা আগে বলবো অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী। তাহলে আমি শুরু করলাম নামকরণ 5 ব্রোমো। এরপর ক্লোরো আছে দুইটা, কোথায় কোথায় 4 এবং 5 এ। দ্যাটস ওয়াই 4,5 ডাই ক্লোরো। এবং জিনিসটা কি? জিনিসটা হলো গিয়ে হেপটাইন 2। এটা হলো গিয়ে আমাদের অ্যালকাইনের নামকরণ। তো আমরা যেটা বুঝতে পারছি, আমরা যদি অ্যালকেন এবং অ্যালকিনের নামকরণ জানি, অ্যালকাইনের নামকরণ হুবহু এক, যার পার্থক্য হলো ইনের জায়গায় আই। আমরা অ্যালকাইনের নামকরণের আরেকটা উদাহরণ দেখি এখন। এই উদাহরণটায় একটু আগে আমরা অ্যালকিনের যে একটা সমস্যাদায়ক উদাহরণ দেখলাম, এই উদাহরণটাও প্রায় একই রকম। পার্থক্যটা হলো আগেরবার আমাদের ডাবল বন্ড ছিল 2টা এবং এবার আমাদের উদাহরণে ট্রিপল বন্ড 2টা। আর কোনো কিন্তু কার্যকরীমূলক নাই, সিঙ্গেল বন্ড আর ট্রিপল বন্ড। তার মানে আমরা এটাকে অ্যালকাইন হিসেবে নামকরণ করব এবং আমাদের প্রধান শিকল আইডেন্টিফাই করে ফেলি আমরা। আমাদের প্রধান শিকল হলো গিয়ে এই সোজাটুকু এবং এই প্রধান শিকলে আমাদের মোট কার্বন আছে 3, 6, 9টা কার্বন আছে। 9 কার্বন এবং অ্যালকাইন, এটা এক প্রকার নন আইন। নাম্বারিং আমি কোন দিক থেকে করব? আমরা আমাদের ওই দাড়িপাল্লা নিয়ম, যেই দিক বেশি ভারী সেই দিক থেকে নাম্বারিং করার নিয়ম, সেই নিয়ম থেকেও বলি বা নাম্বারিং করে বলি। আমরা হিসাব করে দেখব যে আমাদের এখানে এই কার্বনটা হবে 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, 7, 8, 9 নম্বর কার্বন। এবং নাম্বারিংটা এইভাবে করব আমরা যে আমাদের এখানে ট্রিপল বন্ডটা 2 নম্বর কার্বনে এবং আরেকটা ট্রিপল বন্ড 5 নম্বর কার্বনে। তার মানে আমাদের যোগফল আসতেছে 7। আমি যদি উল্টা দিক থেকে নাম্বারিং করে আসি, তখন 1, 2, 3, 4 নম্বর কার্বনে আমি একটা পাবো, 5, 6, 7 নম্বর কার্বনে একটা পাবো। 4 আর 7 এর যোগফল কিন্তু 11। দ্যাটস ওয়াই আমার ছোটটা নেওয়া লাগবে। এই দিক থেকে আমরা নাম্বারিং করব। প্রথমে প্রতিস্থাপক নিয়ে আলোচনা করি আমরা। আমাদের প্রতিস্থাপক হলো গিয়ে 4 নম্বর কার্বনে একটা ক্লোরো এবং একটা নাইট্রো। তো অ্যালফাবেটিক অর্ডারে আমরা ক্লোরোর কথা আগে বলবো, নাইট্রোর কথা পরে বলবো। আমরা শুরু করি যে 4 ক্লোরো 4 নাইট্রো লেখা হলো। এখন জিনিসটা হলো যে আমাদের একটা 9 কার্বনের অ্যালকাইন যার ট্রিপল বন্ড আছে 2টা। তো আমরা এটাকে ডাই ননাইন বলতে পারি না, কারণ আমাদের কার্বন 9টা, 18টা না। ডাই ননাইন মানে কার্বন 18টার কথা বলতেছি আমি। দ্যাটস ওয়াই আমি আগে প্রধান শিকলে কয়টা কার্বন আছে সেই সংখ্যাটা ডিক্লেয়ার করে নিব। 9টা কার্বন আছে। দ্যাটস ওয়াই আমি এখানে বলছি নাইট্রো নন, আমরা নন ইন, ননাইন, ননেন, সেখান থেকে প্রধান শিকলে যদি 9টা কার্বন থাকে দ্যাটস ওয়াই তাকে আমরা বলতেছি নন। এবং আমাদের ট্রিপল বন্ড কোথায় কোথায় আছে? 2 নম্বর কার্বনে আমাদের একটা ট্রিপল বন্ড শুরু হয়, 5 নম্বর কার্বনে একটা ট্রিপল বন্ড শুরু হয়। 2 এবং 5 এ আমাদের ট্রিপল বন্ড আছে। দ্যাটস ওয়াই নন 2, 5 ডাই আই। এটা হলো গিয়ে আমাদের নামকরণটা। খেয়াল করি আমরা একটু যে আমাদের 4 ক্লোরো 4 নাইট্রো, এতটুকু তো আমাদের প্রতিস্থাপকের নাম। এতটুকু নিয়ে আমার কোনো টেনশন নাই, এটুকু আমরা খুব সহজেই পারবো। সমস্যা হয় কি পরেরটুকু নিয়ে, নন 2, 5 ডাই আইন, ওটা কেন এরকম হলো? আমরা মনে রাখবো প্রধান শিকলের ভিতর যদি আমার একাধিক কার্যকরী মূলক থাকে, প্রধান শিকলে যদি আমার একাধিক কার্যকরী মূলক থাকে, তখনই আমার সমস্যা হয়। এবং সেই সকল সমস্যার জন্য সর্বক্ষেত্রে আমাদের প্রধান শিকলের কার্বন সংখ্যা আগে লিখে এরপর কোথায় কোথায় একাধিক কার্যকরী মূলক আছে সেই সংখ্যাগুলি লেখা লাগে। সেই সেন্সে এটা নাম হলো নন 2, 5 ডাই আইন। যদি আরেকটা ট্রিপল বন্ড থাকতো তাহলে 2, 5 আরেকটা নাম্বার ট্রাই আইন হতো কি আমাদের নামকরণ। আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের নামকরণ দেখলাম। এখন আমরা অ্যালকোহলের নামকরণ করব। আমরা যেই নিয়মগুলি শিখে আসলাম অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন থেকে, মোটামুটি প্রায় একই নিয়ম দিয়ে আমরা এখন অ্যালকোহলের নামকরণটা করব। মোটামুটি না, হুবহু একই রকম নিয়ম। আমরা বুঝবো যে আমাদের যৌগটা একটা অ্যালকোহল কার্যকরী মূলক দেখে। এবং কার্যকরী মূলক কি অ্যালকোহলের? সেটা হলো OH মূলক, হাইড্রোক্সিল মূলক। এবং অ্যালকোহলের নামের শেষে আমরা যোগ করি অল, OL। আমরা একটা উদাহরণ এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট 4টা কার্বন আছে। এখানে কোনো কার্বন কার্বন একক বন্ধন ছাড়া অন্য কোনো বন্ধন কিন্তু নাই। তো এটা হলো গিয়ে আমাদের একটা অ্যালকেন। এই প্রধান শিকলটা আমাদের একটা অ্যালকেন। তো এটাকে আমরা লিখতে পারি কি, যেহেতু 4 কার্বন, বিউটেন আমরা লিখে ফেলতেছি বিউ10। কিন্তু আমাদের উপরে একটা OH দেখা যাচ্ছে এবং OH টা আমাদের এখানে কার্যকরী মূলক। তো আমরা যেটা বললাম
OH কার্যকরী মূলক, তার মানে সে একটা অ্যালকোহল বানায় দিবে জিনিসটাকে, তাহলে নাম কি হবে তখন? এর নামের শেষে তো অল যোগ করা লাগবে। তো বিউটেন পর্যন্ত ঠিক আছে, বিউটেনের এই ইটা বাদ যাবে এবং তার সাথে আমাদের যোগ করা লাগবে অল, তখন আমরা আমাদের এই সংকেতটার নাম পাই। এবং এটার নাম কি আসতেছে তাহলে? বিউটানল। এবং আমার বলে দেওয়া লাগবে এই OH টা কয় নম্বর কার্বনের সাথে আছে। বিউটানল দিয়ে আমার বলে দেওয়া লাগবে OH টা আমরা যদি দেখি 2 নম্বর কার্বনে আছে, বিউটানল 2, অথবা এটার নাম হবে 2 বিউটানল। আমরা আরেকটা উদাহরণ খেয়াল করি। এখানে আমাদের একটা কার্বন কার্বন শিকল দেখতে পাচ্ছি। কার্বন কার্বন প্রধান শিকলে আমাদের 5টা কার্বন আছে এবং আমাদের এখানে অ্যামিনো আছে, নাইট্রো আছে, OH আছে। বাট তার ভিতর OH টা হলো গিয়ে আমাদের কার্যকরী মূলক এবং নাইট্রো আর অ্যামিনো এরা হলো গিয়ে আমাদের প্রতিস্থাপক। আমাদের প্রধান শিকলে কার্বন আছে 5টা, দ্যাটস ওয়াই এটা পেন্টেন। এবং ওই পেন্টেনের সাথে যখন অল যুক্ত হবে আমরা এখানে পাবো পেন্টানল। আমাদের 5 কার্বনের অ্যালকোহল পেন্টানল। যদি 6 কার্বনের অ্যালকোহল হয় দ্যাট উইল বি হেক্সানল। যদি 2 কার্বনের অ্যালকোহল হয় তাকে আমরা বলি ইথানল। 3 কার্বনের অ্যালকোহল হলে প্রোপানল। ঠিক একই ভাবে এটা 5 কার্বনের অ্যালকোহল, এটা হলো পেন্টানল। এখন পেন্টানল কত নাম্বারিং করা লাগবে। আবার নাম্বারিংটা আমি করব এই সেন্সে যে দিক থেকে আমার কার্যকরী মূলকটা আগে আসবে। কোন দিক থেকে আমার কার্যকরী মূলকটা আগে আসে? আমি যদি এদিক থেকে গুনি 1 2 3 4, 4 নম্বর কার্বনে আমরা OH টা পাবো। আর আমি যদি এই পাশ থেকে আসি 1 2 3 4 5, আমি 2 নম্বর কার্বনে OH পাচ্ছি। সুতরাং আমি এই পাশ থেকে কাউন্টিং করতেছি। তো আমার জিনিসটা হলো কি একটা 5 কার্বনের অ্যালকোহল, তার মানে জিনিসটা হলো পেন্টানল 2। এই জিনিসটা একটা পেন্টানল 2 এবং তার 4 নম্বর কার্বনে একটা নাইট্রো মূলক আছে এবং 4 নম্বর কার্বনে একটা অ্যামিনো মূলক আছে। তো এই প্রতিস্থাপকগুলোকে আমার এখন বসানো লাগবে আলফাবেটিক অর্ডারে। অ্যামিনোর কথা আমরা আগে বলবো, নাইট্রোর কথা পরে বলবো। তাহলে আমাদের নামকরণ হলো 4 অ্যামিনো 4 নাইট্রো পেন্টানল। এবং পেন্টানল কত? পেন্টানল 2 বা পেন্ট 2 অল, আমি যেভাবে ইচ্ছা লিখতে পারি। অ্যালকোহলের নামকরণের আমরা বেসিক নিয়মটা দেখলাম। এখন আমরা একটা উদাহরণ দেখব, মানে অনেক কমপ্লিকেটেড উদাহরণ আমাদের মনে হচ্ছে, বাট আমরা যদি এই উদাহরণটা করতে পারি তাহলে অ্যাকচুয়ালি আমাদের নামকরণ সংক্রান্ত অনেক সমস্যা, অনেক ধরনের বিভ্রান্তি সেগুলি দূর হয়ে যাবে। তো প্রথমে আমরা তাকাবো এটার দিকে, অনেকক্ষণ তাকায় থাকবো। এরপর আমরা এখানে কার্যকরী মূলক খুঁজে বের করার ট্রাই করব। আমরা যদি দেখি এখানে কার্বন কার্বন একক বন্ধন আছে, ক্লোরো আছে, ব্রোমো আছে, অ্যামিনো আছে, নাইট্রো আছে, OH আছে। তা আমরা ধরে নিচ্ছি যে আমাদের প্রধান কার্যকরী মূলক হলো গিয়ে OH। এই ধরে নেওয়ার ব্যাপারটা আমি একটু পরে ক্লিয়ার করব লেকচারের পরবর্তী অংশে, যেখানে আমরা বুঝতেই পারবো যেখানে আমাদের কার্যকরী মূলক কোনটা। আপাতত আমরা ধরে নিচ্ছি যে OH আমাদের কার্যকরী মূলক। তো OH যদি কার্যকরী মূলক হয় আমাদের এখন প্রধান শিকল ডিফাইন করা লাগবে। আমাদের প্রধান শিকল কিরকম হতে পারে? একদম স্ট্রেট লাইন। যদি আমি একদম স্ট্রেট লাইন নেই তাহলে আমার 1 2 3 4 5 6 7টা কার্বন আসছে। কিন্তু আমি যদি স্ট্রেট লাইন না নিয়ে এভাবে নেই তাহলে একটু ক্যালকুলেট করি, 3 6 8টা কার্বন আমরা পাচ্ছি। সুতরাং এইটা হবে গিয়ে আমার প্রধান শিকল। প্রধান শিকল আমি ডিফাইন করলাম। এখন আমার কাজ নাম্বারিং করা। আমি কোন দিক থেকে 1 2 3 গুনবো? সেদিক থেকে গুনবো যেদিক থেকে OH আগে আসবে। দেখেই বোঝা যাচ্ছে আমি এই পাশে 1, এই পাশে 2 3 4 5 6 7 8 এভাবে নাম্বারিং করব। কারণ উল্টা দিক থেকে করলে OH অনেক পিছনে পড়ে যাচ্ছে। কার্যকরী মূলক কোথায় এটা আমার চিন্তা করা লাগবে। এখন কাজ হলো প্রতিস্থাপক নিয়ে। আমার প্রতিস্থাপক অনেকগুলো দেখা যাচ্ছে এখানে। একটা প্রতিস্থাপক হলো নাইট্রো, একটা প্রতিস্থাপক হলো ক্লোরো, একটা প্রতিস্থাপক হলো অ্যামিনো, একটা প্রতিস্থাপক ব্রোমো এবং একটা প্রতিস্থাপক হলো এই CH3। আমরা যখন খাতায় করব আমরা অনেকেই এই CH3টা যে দেওয়া লাগবে এটা ভুলে যাই, কারণ এটা এই সাইডে আছে, আমরা মনে করি এটা প্রধান শিকলেরই পার্ট। না, এটা প্রতিস্থাপক হিসেবে আছে এখানে। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার 2 নম্বরে আছে একটা নাইট্রো, 4 নম্বরে আছে একটা অ্যামিনো, 5 নম্বরে আছে ক্লোরো এবং 5 নম্বরে আছে ব্রোমো, 6 নম্বরে আছে মিথাইল। এবং জিনিসটা কি? প্রধান শিকল আমাকে বলছে প্রধান শিকলে কার্বন আছে 8টা, তার মানে অক্টেন।
তার সাথে OH যোগ হবে, মানে অল যোগ হবে, অক্টেন যোগ অল, আমরা এটাকে বলবো অক্টানল। এবং অক্টানল কত? অক্টানল হলো গিয়ে 3, কারণ 3 নম্বরে আমাদের OH আছে। বেসিক্যালি জিনিসটা হলো একটা অক্টানল 3, এবং তার শুরুতে সামনে আমার এই প্রতিস্থাপকের নামগুলি আলফাবেটিক অর্ডারে সিরিয়াল করে লেখা লাগবে। তাহলে আমাদের নামকরণটা কি হবে? আমাদের নামকরণটা হবে, প্রথমে আমরা অ্যামিনোর কথা বলবো, 4 অ্যামিনো। এরপর আমরা ব্রোমোর কথা বলবো, 4 অ্যামিনো 5 ব্রোমো। এরপর আমরা ক্লোরোর কথা বলবো, 5 ক্লোরো। এরপর আমরা মিথাইলের কথা বলবো, 6 মিথাইল। এবং সবার লাস্টে আমরা নাইট্রোর কথা বলবো, 2 নাইট্রো। এবং লাস্টে গিয়ে হবে অক্টানল 3। তো আমরা লিখে ফেলি যে 4 অ্যামিনো 5 ব্রোমো 5 ক্লোরো 6 মিথাইল 2 নাইট্রো অক্টানল 3। আমরা এই উদাহরণটা খেয়াল করি অ্যালকোহলের নামকরণের ক্ষেত্রে। আমাদের এখানে দেখার বিষয় যেটা, আমাদের OH যেটা কার্যকরী মূলক, অ্যালকোহলের কার্যকরী মূলক, আমাদের এই উদাহরণটায় OH মূলক আছে 2টা। ঠিক একইভাবে আমরা যেভাবে 2টা ডাবল বন্ড বা 2টা ট্রিপল বন্ডের জন্য নামকরণ করলাম, এখন আমরা 2টা OH কার্যকরী মূলকের জন্য কিভাবে নামকরণ করব সেটা খেয়াল করব। আমাদের প্রধান শিকলটা আইডেন্টিফাই করি। আমাদের প্রধান শিকল এইটা, যেখানে প্রধান শিকলে আমাদের কার্বন আছে মোট 6টা কার্বন থাকলে আমরা বলি হেক্স, আর যেহেতু অল, এটার নাম হেক্সানল হওয়া উচিত। কিন্তু সমস্যাটা হলো যে আমাদের প্রধান শিকলে ঝামেলা আছে। কি ঝামেলা আছে? আমাদের কার্যকরী মূলক 2টা এখানে। তো যখনই আমি সেন্স করব যে আমার ঝামেলা আছে, তখন আমার কাজ কি? তখন আমাদের কাজ হলো প্রধান শিকলের কার্বন সংখ্যা আগে লিখে ফেলা। প্রধান শিকলে কার্বন 6টা, এজন্য আমরা নাম শুরু করলাম হেক্স দিয়ে, হেক্স। এরপর আবার নাম্বারিং করা দরকার। আমি নাম্বারিং করলে দেখব 1 2 3 4 5 6, ওই দিক থেকে নাম্বারিং করে আসতেছি আমি। আমার 2 এবং 4 নম্বরে OH মূলক আছে, তাই হেক্স 2,4 ডাই অল, এটাই হলো কি আমাদের নাম। এত ছোট কেন? আগেরগুলি তো অনেক বড় বড় ছিল, কারণ এখানে কোনো প্রতিস্থাপক নাই। আমি যদি এখানে CH কেটে দিয়ে একটা কার্বনের হাত বের করে এখানে একটা নাইট্রো দিয়ে দেই, তাহলে এটার নাম হবে 2 নাইট্রো হেক্স 2,4 ডাইঅল। আমি যদি এখানে CH2 না দিয়ে এখানে একটা ক্লোরিন দিয়ে দেই, তাহলে এটার নাম হবে 5 ক্লোরো 2 নাইট্রো হেক্স 2,4 ডাইঅল। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছিলাম আমার এই উদাহরণটায় যে আমাদের যখন 2টা OH মূলক থাকবে, তখন আমরা কি ধরনের সমস্যায় পড়ব? তখন আমাদের ডাইহেক্সানল না বলে আমরা থেকে হেক্স 2,4 ডাইঅল বা হেক্স সামথিং সামথিং ডাইঅল বলে আমরা নামকরণটা করব। অ্যালডিহাইড, অ্যালডিহাইডের কার্যকরী মূলক হলো গিয়ে CHO মূলক, এবং এই CHO মূলকের ভিতর একটা কার্বনিল মূলক আছে, আমরা দেখতে পাচ্ছি CO। এই মূলকটাকে আমরা বলি কার্বনিল মূলক। এবং অ্যালডিহাইডের নামের শেষে আমরা যোগ করি L এবং AL, এইভাবে আমরা লিখি। তো আমরা একটা নামকরণ দেখে ব্যাপারটা খুব সহজে বুঝতে পারবে। এবং আরেকটা জিনিস, আমরা যখন নাম্বারিং করি, নাম্বারিং করার নিয়মটা অ্যালকেন ছাড়া বাকি সবার জন্য আমরা বলে আসলাম, যেদিক থেকে আমার কার্যকরী মূলকটা আগে আসে সেদিক থেকে আমার নাম্বারিং করা লাগবে। এবং এক্ষেত্রেও নিয়মটা কিন্তু সেটা, নাম্বারিং আমরা সেদিক থেকেই করব যেদিক থেকে কার্যকরী মূলক আগে আসে। বাট নিচে আমি আরেকটা জিনিস লিখলাম, কার্যকরী মূলকের কার্বন এর নাম্বার দিব আমরা 1। কেন দিব এটা? এই উদাহরণটা দেখলে বোঝা যাবে। আমরা এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি, CH3 CH2 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 CHO। CHO আছে মানে হলো গিয়ে এখানে আমরা অ্যালডিহাইড পাবো, এটা একটা অ্যালডিহাইড। এবং এই অ্যালডিহাইডের এই কার্বনকে আমরা ধরবো 1 নম্বর কার্বন, এবং সেই অনুযায়ী তার পাশের কার্বনগুলিকে আমরা নাম্বারিং করব। কেন 1 ধরা লাগে? কারণ আমাদের নিয়মটাই তো ওইটা, যেদিক থেকে কার্যকরী মূলক আগে আসবে সেদিক থেকে আমি নামকরণ করব। আর অ্যালডিহাইডের ক্ষেত্রে কার্যকরী মূলকটা সব সময় এক পাশে থাকবে। অ্যালডিহাইডের কার্যকরী মূলক কখনোই মাঝামাঝি জায়গায় থাকা সম্ভব না। মাঝামাঝি জায়গায় থাকলে দ্যাট উইল বি এ কিটোন, অ্যালডিহাইড হবে না।
এখন এটার নাম কি হবে? আমাদের প্রথমে প্রধান শিকলে কার্বন ছিল কয়টা একটু খেয়াল করি আমরা। আমাদের প্রধান শিকলে কার্বন ছিল 5টা, সবগুলোই একক বন্ধন দিয়ে যুক্ত। 5 কার্বন একক বন্ধন দিয়ে যুক্ত থাকলে আমরা তাকে বলি পেন্টেন। এখন তার সাথে CHO আছে, তার মানে এটা আর অ্যালকেন না, এটা অ্যালডিহাইড হিসেবে নামকরণ করা লাগবে। দ্যাটস ওয়াই তার নামের শেষের ইটা বাদ দিয়ে আমরা এখানে যোগ করি অ্যাল। তাহলে আমাদের নামটা কি দাঁড়ালো? পেন্টানেল। এবং অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহলে যেরকম নামের শেষে একটা সংখ্যা দিয়ে বলে দেওয়া লাগতো যে কয় নম্বর কার্বনে কার্যকরী মূলকটা আছে, এখানে বলে দেওয়ার কোনো দরকার নাই। কেন দরকার নাই? কারণ আমাদের কার্যকরী মূলক যে CHO সেটা সব সময়ই আমার 1 নম্বর কার্বনেই থাকবে। দ্যাটস ওয়াই আমার এটা যে পেন্টানেল 1 এটা বলার আর কোনো দরকার নেই। তো এটা পেন্টানেল বা পেন্ট 1L হিসেবেও আমরা লিখতে পারি। আমরা যদি পাশের উদাহরণটা খেয়াল করি, আরেকটা অ্যালডিহাইডের উদাহরণ আমি দেখাতে চাচ্ছি। এখানে আমাদের প্রধান শিকলে কার্বন আছে 3টা, তার মানে এটা প্রোপেন, তার সাথে CHO যুক্ত আছে কার্যকরী মূলক হিসেবে, তার মানে প্রোপেন যোগ L, প্রোপানেল। যদি আমাদের 4 কার্বনের অ্যালডিহাইড হয় তাহলে বিউটানেল, যদি 6 কার্বনের অ্যালডিহাইড হয় হেক্সানেল, যদি 9 কার্বনের অ্যালডিহাইড হয় ননানেল, 10 কার্বনের অ্যালডিহাইড হলে ডেকানেল, 8 কার্বনের হলে অক্টানেল, 1 কার্বনের হলে মিথানেল। তো ওইভাবে আমরা এই অ্যালডিহাইডটার নাম বুঝতে পারবো, এটা হলো একটা প্রোপানেল। এবং এই CHO 1 নম্বর কার্বন বা তার পাশের কার্বনটা হবে গিয়ে 2 নম্বর কার্বন, এবং ওই 2 নম্বর কার্বনে আমাদের প্রতিস্থাপক আছে 2টা, একটা হলো নাইট্রো আর একটা হলো অ্যামিনো। তাহলে আলফাবেটিক অর্ডারে নাইট্রো শুরু হয় N দিয়ে, অ্যামিনো শুরু হয় A দিয়ে। তা আমরা নাম শুরু করি, এটা নাম হবে 2 অ্যামিনো, দেন 2 নাইট্রো, আর লাস্টে গিয়ে জিনিসটা হলো গিয়ে একটা প্রোপানেল। এবং আবার বলি, আমাদের অ্যালডিহাইডের ক্ষেত্রে প্রোপানেলের বা যে কোনো অ্যালডিহাইডের কার্যকরী মূলকটা সব সময় 1 নম্বর কার্বনে থাকে। দ্যাটস ওয়াই আমাদের প্রোপানেল 1 লেখার খুব বেশি দরকার নেই। কিটোনের নামকরণ আমরা এখন খেয়াল করব। নামকরণের ইউপেক পদ্ধতির বেসিক নিয়মগুলো সবগুলোই কিটোনের জন্য অ্যাপ্লিকেবল। জাস্ট পার্থক্যটা হলো কিটোনের নামের শেষে আমরা ওন কথাটা যোগ করব। নামকরণের লাস্টে, কিটোনের নামের লাস্টে আমরা ওন কথাটা অ্যাড করি। এবং কিভাবে বুঝবো কিটোন? কার্যকরী মূলক দেখে। কিটোনের কার্যকরী মূলক হলো গিয়ে C ডাবল বন্ড O, মানে হলো কার্বনিল মূলক। এখন আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে ব্যাপারটা আরো সহজে বুঝতে পারি। আমরা এই উদাহরণটা যদি খেয়াল করি, এখানে আমাদের প্রধান শিকলে আমরা দেখতে পাচ্ছি যে 5টা কার্বন আছে। প্রধান শিকলে 5টা কার্বন থাকা, তার মানে জিনিসটা হলো একটা পেন্টেন। সবগুলোই কার্বন কার্বন একক বন্ধন দিয়ে যুক্ত, জিনিসটা হলো একটা পেন্টেন। কিন্তু আমার কার্যকরী মূলক হলো গিয়ে কার্বনিল মূলক বা কিটোনের মূলক, এবং সেই কার্যকরী মূলকটাকে আমাকে নাম্বারিং করা লাগবে। এবং আমি এমন এক দিক থেকে নাম্বারিং করব যে দিক থেকে নাম্বারিং করলে আমার কার্বনিল মূলকটা সবার আগে আসে। এই ক্ষেত্রে আমি যে কোনো এক পাশ থেকে নাম্বারিং করতে পারবো। তো আমি 1 2 3 4 5। তো আমরা বুঝতে পারলাম যে এটা হলো কি আমাদের একটা 5 কার্বনের কিটোন, যার 3 নম্বর কার্বনে কার্যকরী মূলক আছে। এবং আমাদের জিনিসটা যেটা পেন্টেন লিখলাম আমরা প্রধান শিকলের জন্য, তার নামটা যেটা হবে পেন্টেনের লাস্টের ইটা বাদ গিয়ে তার লাস্টে যোগ হবে ওন। তাহলে আমাদের নামটা কি দাঁড়াচ্ছে? পেন্টানোন। 5 কার্বনের কিটোন, তার নাম হলো পেন্টানোন। যদি আমাদের 3 কার্বনের কিটোন হয় তার নাম হবে প্রোপানোন। যদি আমাদের 4 কার্বনের কিটোন হয় তার নাম হবে বিউটানোন। যদি 6 কার্বনের কিটোন হয় দ্যাট উইল বি হেক্সানোন। 7 কার্বনের জন্য হেপ্টানোন, 9 কার্বনের জন্য ননানোন, আর 10 কার্বনের জন্য আমাদের কিটোনের নাম হবে ডেকানোন। এখন আমাদের এই কিটোনটা হলো পেন্টানোন 3, অথবা আমি লিখতে পারি 3 পেন্টানোন, অথবা আমি লিখতে পারি পেন্ট 3 ওন। আমরা এই 3 ভাবেই কিন্তু কিটোনটার নামকরণ করতে পারি। আমরা এখানে আরেকটা উদাহরণ দিচ্ছি যে আমাদের এখানে কার্যকরী মূলক হিসেবে কিটোনের কার্যকরী মূলক দেখতে পাচ্ছি আমরা প্রধান শিকলে আমাদের মোট কার্বন আছে গিয়ে 6টা কার্বন এবং কিটোন হেক্সানোন। যৌগটা হবে আমাদের এক প্রকার হেক্সানোন। এবং নাম্বারিং করব আমি এ পাশ থেকে, কারণ এ পাশ থেকে গুনলে আমার কার্বনিল মূলকটা 2 নম্বরে আসে, এদিক থেকে গুনলে কার্বনিল মূলকটা আমার 5 নম্বরে আসতো। 3 4 5 6। তা আমি দেখি বলতে পারি আমার জিনিসটা হবে একটা হেক্সানোন 2।
আমাদের এই যৌগটা এক প্রকার হেক্সানন 2, বাট তার পার্থক্যটা কি? পার্থক্যটা হলো এই কার্যকরী মূলকগুলি। 4 নম্বরে আমাদের আছে ক্লোরো, 5 নম্বরে আমাদের আছে অ্যামিনো। তো এই ক্লোরো আর অ্যামিনোকে আমরা অ্যালফাবেটিক অর্ডারে বসাবো। দ্যাট উইল বি 5 অ্যামিনো 4 ক্লোরো হেক্সানন 2। এটা হবে কি আমাদের এই কিটোন যৌগটার নাম। আমরা কিটোনের আরেকটা নামকরণ দেখব, এটা একটু অন্যরকম। কিরকম অন্যরকম? এতক্ষণ ধরে আমরা যে অন্যরকম উদাহরণগুলি দেখলাম সেরকম অন্যরকম। অর্থাৎ এখানে আমাদের কার্যকরী মূলক দুইটা। আমরা যদি সংকেতটা খেয়াল করি, এখানে কার্বনিল মূলক এবং কার্বনিল মূলক দুইটা দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের নামকরণের অ্যাপ্রোচটা কি হবে আমরা জানি। আমরা প্রথমে প্রধান শিকল আইডেন্টিফাই করব। আমাদের প্রধান শিকল হলো গিয়ে এই সোজাটা, এবং প্রধান শিকলে আমাদের কার্বন আছে গিয়ে 7টা। প্রধান শিকলে কার্বন 7টা, তার মানে হেপ্টানোন টাইপের কিছু হওয়ার কথা, কিন্তু হবে না, কারণ এখানে আমাদের কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে দুইটা। এবং তাছাড়াও আমাদের প্রধান শিকলের বাইরে প্রতিস্থাপক হিসেবে আছে নাইট্রো এবং ব্রোমো মূলক। তো আমরা প্রথমে সবার আগে প্রতিস্থাপকের কথা বলে নিই, এবং তার আগে আমাদের নাম্বারিং করা লাগবে। নাম্বারিং করব আমরা এই পাশ থেকে 1 2 3 4 5 6 7, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের 3 নম্বরে আছে নাইট্রো, 4 নম্বরে আছে ব্রোমো। তো আমি নাম শুরু করব ব্রোমো দিয়ে, 4 ব্রোমো 3 নাইট্রো। এরপর আমাদের প্রধান শিকল বিষয়ক ঝামেলা। কিরকম ঝামেলা? আমাদের কার্যকরী মূলক দুইটা, এবং এইসব ক্ষেত্রে আমরা যেটা বলে নিলাম যে আমাদের কার্বন সংখ্যা সেটা আমরা আগে উল্লেখ করে নিব। কার্বন সংখ্যা 7টা, দ্যাটস ওয়াই আমরা আগে লিখব হেপ্ট। হেপ্টের পর আমরা লিখব আমাদের কার্বনিল মূলক বা কিটোনের কার্যকরী মূলক কোথায় কোথায় আছে। 2 এবং 5 নম্বর কার্বনে আছে হেপ্ট 2,5 ডাইওন। এটা হলো গিয়ে আমাদের এই উদাহরণটার ইউপ্যাক নাম। জৈব অ্যাসিডের নামকরণ শিখবো আমরা। জৈব অ্যাসিডের কার্যকরী মূলক হলো গিয়ে COOH মূলক, যাকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড মূলকও বলি। C ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড O, সিঙ্গেল বন্ড H। তো জৈব অ্যাসিডের নামের জন্য আমরা তার সাথে যোগ করি ওইক অ্যাসিড। ওইক অ্যাসিড আর কিভাবে আমরা যোগ করি সেটা দেখার জন্য আমরা একটা एग्जांपल দেখতে পারি যে CH3CH2COOH আমাদের একটা জৈব অ্যাসিড। কিভাবে বুঝলাম জৈব অ্যাসিড? এই COOH দেখে আমি বুঝতে পারছি এটা একটা জৈব অ্যাসিড। প্রধান শিকলে আমাদের কার্বন আছে 3টা কার্বন থাকলে তাকে আমরা বলি প্রোপেন, কিন্তু এখানে ওইক অ্যাসিড আমার যোগ করা লাগবে। দ্যাটস ওয়াই আমরা প্রোপেনের নামের লাস্টের ইটা বাদ দিয়ে তার সাথে যোগ করি ওইক অ্যাসিড। তাহলে আমাদের নামটা কি দাঁড়াচ্ছে? প্রোপানয়িক অ্যাসিড। তো আমাদের যদি 4 কার্বনের অ্যাসিড হয় আমরা তাকে বলবো বিউটানোয়িক অ্যাসিড, যদি 6 কার্বনের অ্যাসিড হয় আমরা বলবো হেক্সানোয়িক অ্যাসিড, যদি 8 কার্বনের অ্যাসিড হয় আমরা বলবো অক্টানোয়িক অ্যাসিড, 10 কার্বনের অ্যাসিড হলে ডেকানোয়িক অ্যাসিড। একটা ব্যাপার যেটা নাম্বারিং করব আমি কোন পাশ থেকে, নাম্বারিং করার নিয়মটা নরমালি আগের নিয়ম, যেদিক থেকে কার্যকরী মূলক কাছে আসে, কিন্তু এখানে কার্যকরী মূলকটা কিন্তু সব সময় আমাদের সাইডেই থাকবে। কার্যকরী মূলকটা মাঝখানে থাকা সম্ভব না। দ্যাটস ওয়াই আমাদের কার্যকরী মূলকের কার্বনকে আমরা 1 নম্বর ধরে, অ্যালডিহাইডের জন্য আমরা যেভাবে করলাম কার্যকরী মূলকের কার্বনকে 1 নম্বর ধরে আমাদের নাম্বারিং করা লাগবে। এখানেও আমরা একই পদ্ধতি ফলো করব। আমরা যদি আরেকটা উদাহরণ খেয়াল করি, এখানে আমরা একটা জৈব অ্যাসিড লিখলাম। কিভাবে বুঝলাম জৈব অ্যাসিড? এই যে প্রধান শিকলের বাইরে COOH দেখে আমরা বুঝতে পারলাম জৈব অ্যাসিড। প্রধান শিকলে আমাদের কার্বন আছে 4টা, তার মানে বিউটেন, এবং বিউটেন থেকে বিউটানোয়িক অ্যাসিড, এটা একটা বিউটানোয়িক অ্যাসিড। এখন আমার এই প্রতিস্থাপকগুলির কথা বলা লাগবে। প্রতিস্থাপকগুলি কোথায় কোথায় আছে? COOH এর কার্বনটা আমাদের 1 নম্বর কার্বন, তার পাশে 2 3 4। আমরা 3টা ক্লোরিন দেখতে পাচ্ছি, যার ভিতর একটা 2 এ আর 2টা হলো গিয়ে 4 এ। তাহলে আমাদের এটা একটা বিউটানোয়িক অ্যাসিড এবং ট্রাইক্লোরোবিউটানোয়িক অ্যাসিড। আমাদের ইউপ্যাক নামটা হবে 2,4,4 ট্রাইক্লোরো, এবং লাস্টে গিয়ে অ্যাসিডের কথাটা আমরা লিখব বিউটানোয়িক অ্যাসিড। এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের বিউটানোয়িক অ্যাসিড 1, বিউটানোয়িক অ্যাসিড 2 এগুলো লেখার দরকার নেই, কারণ আমাদের COOH টা সবসময় 1 নম্বর কার্বনে থাকবে। জৈব অ্যাসিডের উদাহরণ দিতে গিয়ে আমরা এখন এই উদাহরণটা খেয়াল করব, এবং এই উদাহরণে দেখার মতো ব্যাপার যেটা, যে আমাদের COOH মূলক দুইটা। আমরা 2টা কার্যকরী মূলক বিশিষ্ট উদাহরণ অনেক দেখলাম, তার ভিতরে আরেকটা দেখব এখন আমরা COOH এর জন্য। আমাদের প্রথম কাজ প্রধান শিকল আইডেন্টিফাই করা। প্রধান শিকলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কার্বন আছে 5টা। প্রধান শিকলের বাইরে কে আছে? প্রধান শিকলের বাইরে আমাদের 2টা প্রতিস্থাপক আছে। নাম্বারিং করব 1 2 3 4 5।
এবং নাম্বারিং করার পর একটা প্রশ্ন আমাদের মাথায় আসে যে আমি COOH কে তো 1 নম্বর কার্বন ধরবো, COOH এর কার্বনকে তো 1 নম্বর কার্বন ধরবো, এটাকে 1 ধরলাম, এটাকে কেন 5 ধরলাম, এটাকে কেন 1 ধরলাম না, কারণ ধরা সম্ভব না। আমি যদি যে কোনো একটাকে 1 ধরি আরেকটাকে অবশ্যই 5 হওয়া লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের 3 নম্বরে আছে ব্রোমো, 2 নম্বরে আছে ক্লোরো। তো আমরা লেখা শুরু করি 3 ব্রোমো 2 ক্লোরো, এবং এরপর আমাদের সমস্যা কি? সমস্যা আমাদের প্রধান শিকলে 2টা কার্যকরী মূলক আমরা দেখতে পাচ্ছি, এবং সেই ক্ষেত্রে আমরা বললাম যে আমাদের প্রথমে কার্বন সংখ্যা লিখে নিব। আমরা কার্বন সংখ্যা 5টা, দ্যাটস ওয়াই আমরা লিখব পেন্ট। এবং এরপর আমরা 1 আর 5 নম্বরে ওইক অ্যাসিড আছে, দ্যাটস ওয়াই পেন্ট 1,5। কয়টা ওইক অ্যাসিড আছে? 2টা ওইক অ্যাসিড আছে, দ্যাটস ওয়াই পেন্ট 1,5 ডাই ওইক অ্যাসিড। এটা হবে গিয়ে আমাদের এই উদাহরণটার ইউপ্যাক নাম। আমরা ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ দেখলাম, কিভাবে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, কিটোন, অ্যালডিহাইড, অ্যাসিড এগুলি সম্পর্কে নামকরণ আমরা শিখলাম। প্রতিটার আলাদা আলাদা ভাবে আমরা নামকরণ শিখলাম। কিন্তু আমাদের সমস্যা যেটা হবে, যখন আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে নামকরণ করার জন্য আমাদের প্রবলেম দিবে, সেই প্রবলেমগুলিতে আমরা দেখব যে আমাদের একাধিক কার্যকরী মূলক দিয়ে দেওয়া আছে। ফর এক্সাম্পল, এখানে একটা সংকেত দেওয়া, যেই সংকেতে আমাদের OH দেখতে পাচ্ছি আমরা অ্যালকোহলের কার্যকরী মূলক, COOH দেখতে পাচ্ছি আমরা অ্যাসিডের কার্যকরী মূলক, CHO দেখতে পাচ্ছি আমরা অ্যালডিহাইডের কার্যকরী মূলক। আমরা জানি অ্যালকোহল কিভাবে নামকরণ করে, বা অ্যাসিড কিভাবে নামকরণ করে, বা অ্যালডিহাইড কিভাবে নামকরণ করে, কিন্তু এই ক্ষেত্রে আমি কি করব? এই ক্ষেত্রে আমি কি এটাকে অ্যালকোহল হিসেবে নামকরণ করব, নাকি অ্যাসিড হিসেবে, নাকি অ্যালডিহাইড হিসেবে? এই সমস্যা বুঝতে পারার জন্য বা এই সমস্যা দূর করার জন্য আমাদের একটা চার্টের ব্যবস্থা করা হয়। সেই চার্টটা হলো কি অগ্রাধিকার ক্রম বলি আমরা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক ধরনের কার্যকরী মূলক দেওয়া আছে, সাধারণত যেগুলি আমরা প্রবলেম ফেস করি সেরকম কার্যকরী মূলকগুলি দেওয়া। আরো অনেক কার্যকরী মূলক আছে গ্যাপে গ্যাপে, সেগুলি তুলে দেওয়া হয়নি এখানে। আমরা দেখতে পাচ্ছি সবার উপরে COOH, আস্তে আস্তে সিকোয়েন্সটা দেখলাম, এবং সবার নিচে আছে কার্বন কার্বন একক বন্ধন। এই ক্রমটা হলো অগ্রাধিকার ক্রম, অর্থাৎ এই ক্রমে যে যত উপরে অবস্থান করে তার সক্রিয়তা কার্যকরী মূলক হিসেবে তার অগ্রাধিকার সবচেয়ে বেশি। আমরা যদি খেয়াল করি OH, CHO, COOH, এই তিনটার ভিতর COOH সবচেয়ে উপরে, তার মানে COOH এর প্রায়োরিটি বেশি। অর্থাৎ আমাদের এই যে উদাহরণটা যেখানে OH, COOH, CHO আছে, এই উদাহরণে আমরা COOH কে প্রধান কার্যকরী মূলক ধরব, ফলে আমাদের কার্যকরী মূলকের সংলগ্ন প্রধান শিকল হবে গিয়ে এটা। এবং তখন আমরা দেখতে পাচ্ছি OH এবং CHO তারা কিন্তু কার্যকরী মূলক নাই, আর তারা তখন প্রতিস্থাপক হিসেবে কাজ করতেছে। এবং আমরা আমাদের পরবর্তী আলোচনায় দেখব OH এবং CHO তাদের প্রতিস্থাপক হিসেবে নাম কি কি। আমরা জানি OH যখন কার্যকরী মূলক তার নাম হলো অল, যখন CHO কার্যকরী মূলক তার নাম এল, কিন্তু এখন প্রতিস্থাপক হিসেবে তাদের নামগুলি চেঞ্জ হয়ে যাবে। সেই জিনিসগুলো আমরা আলোচনা করব, এবং সবার লাস্টে গিয়ে আমরা এই রকম কমপ্লেক্স যে সংকেতগুলো আছে যেখানে অনেক ধরনের কার্যকরী মূলক অ্যাড করা, কোনো কোনো জায়গায় আমরা দেখব দ্বিবন্ধন ত্রিবন্ধন OH একসাথে দেওয়া, কোনো কোনো জায়গায় দ্বিবন্ধন ত্রিবন্ধন দেওয়া, সেগুলো আমরা নামকরণ করা শিখব। এখন একাধিক কার্যকরী মূলক বিশিষ্ট সংকেতের ইউপ্যাক নামকরণ আমরা নির্ণয় করতে চাই। আমরা এখানে একটা উদাহরণ তুলে ধরলাম। এই উদাহরণে আমরা দেখতে পাচ্ছি আমাদের দ্বিবন্ধন আছে, ত্রিবন্ধন আছে, এবং প্রতিস্থাপক হিসেবে ক্লোরো মূলক আছে। সবার আগে আমাদের কাজ হলো প্রধান শিকল আইডেন্টিফাই করে ফেলা। এইটুকু আমাদের প্রধান শিকল, যেখানে আমাদের কার্বন আছে গিয়ে 6টা, প্রতিস্থাপক হিসেবে আছে ক্লোরো। এখন কথা হলো আমি নাম্বারিং করব কোন পাশ থেকে। নাম্বারিং এর ব্যাপারে আমাদের নিয়ম কি? কার্যকরী মূলক যে দিক থেকে কাছে হয়, অর্থাৎ নাম্বারিং করার জন্য আমার কার্যকরী মূলক সম্পর্কে জানা লাগবে। কে কার্যকরী মূলক, ডাবল বন্ড নাকি ট্রিপল বন্ড? তো আমরা কার্যকরী মূলকের অগ্রাধিকার ক্রম যেটা দেখলাম, সেখানে দ্বিবন্ধনের অবস্থান ত্রিবন্ধনের উপরে, অর্থাৎ দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যখন একসাথে থাকে তখন ডাবল বন্ড বেশি প্রায়োরিটি সম্পন্ন। সুতরাং ডাবল বন্ড হবে কি আমাদের কার্যকরী মূলক। যেহেতু ডাবল বন্ড কার্যকরী মূলক, তাই আমি কোন দিক থেকে কাউন্টিং করব? যে দিক থেকে ডাবল বন্ড কাছে আসে। 1 2 3 4 5 6।
আমি দেখতে পাচ্ছি আমার 2 নম্বর কার্বনে আছে অ্যালকিনের ইন, 4 নম্বর কার্বনে আছে অ্যালকাইনের আইন এবং 3 নম্বর কার্বনে আছে আমার প্রতিস্থাপক যেটা ক্লোরো। তা আমরা নামকরণ শুরু করি। সবার আগে প্রতিস্থাপকের কথা বলি আমরা। 3 ক্লোরো গেল, 3 ক্লোরো। এখন আমার প্রধান শিকলে ঢুকার পালা, কিন্তু প্রধান শিকলে ঝামেলা আছে। কি ঝামেলা? আমার 2টা কার্যকরী মূলক আছে, ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড। প্রধান শিকলে যখন ঝামেলা থাকে আমরা নামকরণটা যেভাবে করি যে প্রধান শিকলে কার্বন সংখ্যাটা উল্লেখ করে নেই। প্রধান শিকলে কার্বন সংখ্যা 6টা, দ্যাটস ওয়াই 3 ক্লোরোর পর আমি লিখলাম হেক্স। এখন আমার 2টা জিনিস বাকি। একটা হলো গিয়ে এই ডাবল বন্ডের কথা বলা, যেটা কিনা কার্যকরী মূলক, আরেকটা হলো গিয়ে ট্রিপল বন্ডের কথা বলা, যেটা কিনা আমার এক প্রকার প্রতিস্থাপক। তো আমি কার কথা আগে বলবো বা কার কথাই বা লাস্টে বলবো? নিয়মটা এরকম, আমাদের যেটা কার্যকরী মূলক হয় তার কথা সবার লাস্টে বলা লাগে। খেয়াল করে দেখি, আমরা যখন অ্যালকোহলের নামকরণ করলাম আমরা নাম কিন্তু শেষ করি অল দিয়ে। আমরা যখন অ্যালডিহাইডের নামকরণ করি আমরা নাম শেষ করি অ্যাল দিয়ে। আমরা যখন অ্যাসিডের নামকরণ করি নাম শেষ করি আমরা ওইক অ্যাসিড দিয়ে। অর্থাৎ কার্যকরী মূলকের নামটা আমার নামের লাস্ট পার্টে থাকে। তার মানে এই যে ইন কথাটা, টু ইন, এটা থাকবে আমার একদম নামের লাস্টে। আর তাহলে বাই ডিফল্ট আমি আগে লিখবো কাকে? 4 আইন। তাহলে আমাদের এই যৌগটার নাম হলো 3 ক্লোরো হেক্স 4 আইন 2 ইন। আমরা কিন্তু এখানে আলফাবেটিক অর্ডার ইউজ করি নাই, দরকার হয় নাই করার। আমার 2টা জিনিস আছে, 2টা জিনিসের ভিতর একটা জিনিস লাস্টে যাবে আমি জানি, তাহলে আরেকটা জিনিস অটোমেটিক তার আগে বসবে। কোনটা লাস্টে যাবে? যেটা কার্যকরী মূলক হবে তার নাম অবশ্যই আমার লাস্টে লেখা লাগবে। দ্যাটস ওয়াই সবার লাস্টে আমি নামটা শেষ করলাম 2 ইন দিয়ে, আর তার আগে বসছে 4 আইন। সুতরাং আমাদের যে সংকেতটা আমরা দেখতে পাচ্ছি সেই সংকেতের ইউপ্যাক নাম হলো 3 ক্লোরো হেক্স 4 আইন 2 ইন। তা আমরা আরেকটা উদাহরণ দেখতে চাই যেখানে আমাদের একাধিক কার্যকরী মূলক একসাথে থাকে। যেমন এই উদাহরণে আমরা কি কি কার্যকরী মূলক দেখতে পাচ্ছি আগে সেটা একটু দেখি। আমাদের কার্বন কার্বন দ্বিবন্ধন দেখতে পাচ্ছি, কার্বন কার্বন ত্রিবন্ধন দেখতে পাচ্ছি এবং আমাদের এই OH মূলকটাও আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আমার ডিফাইন করে নেওয়া লাগবে কার্যকরী মূলকের প্রায়োরিটি সিরিজ থেকে আমার খুঁজে বের করা লাগবে যে এই তিনটার ভিতর সবচেয়ে বেশি প্রায়োরিটি কার। আমরা দেখব একদম নিচের দিকে থাকে কার্বন কার্বন ট্রিপল বন্ড, তার উপরে থাকে কার্বন কার্বন ডাবল বন্ড, তার উপরে থাকে গিয়ে আমাদের OH মূলক। তার মানে এখানে আমাদের কার্যকরী মূলক, প্রধান কার্যকরী মূলক হলো গিয়ে OH গেল। এখন প্রধান শিকলে আমাদের কার্বন আছে কয়টা? প্রধান শিকলে আমাদের কার্বন আছে 6টা। প্রতিস্থাপক হিসেবে কে আছে? ক্লোরিন। আমি কোন দিক থেকে কাউন্ট করব? আমি সেই দিক থেকে কাউন্ট করব যেই দিক থেকে আমার কার্যকরী মূলক এই ক্ষেত্রে OH আগে আসে। কোন দিক থেকে? সেটা হলো এই পাশ থেকে। 1 2 3 4 5 6। তাহলে আমরা শুরু করি নামটা। আমাদের প্রধান শিকলের বাইরে প্রতিস্থাপক হিসেবে আছে ক্লোরো, তাহলে নামটা হবে 3 ক্লোরো। প্রতিস্থাপকের কথা বলে নিলাম, বাইরে আর কেউ কিছু নাই। এখন আমার প্রধান শিকলের ভিতরে ঢোকার পালা, কিন্তু প্রধান শিকলের ভিতরে ঝামেলা। কিরকম ঝামেলা? প্রধান শিকলের ভিতর আমার ডাবল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে এবং একই সাথে OH মূলক আছে। এই তিনটা কোথায় কে কে আছে আমরা দেখি। আমাদের 2 নম্বরে আছে গিয়ে অল, 2 নম্বরে আছে আমার OH মূলকটা যাকে আমরা বলি 2 অল। 2 নম্বরেই আছে গিয়ে আমার ডাবল বন্ড যাকে কিনা আমরা বলি ইন, এবং 4 নম্বরে আছে আমার ট্রিপল বন্ড তাকে আমরা বলি গিয়ে আইন। এই তিনটার সিকোয়েন্স বলার আগে আমার কিন্তু বলে নেওয়া লাগবে আমার প্রধান শিকলে কয়টা কার্বন আছে। অর্থাৎ প্রধান শিকলে যখনই ঝামেলা থাকে আমরা প্রতিস্থাপকের নাম বলার পর প্রধান শিকলে কার্বন সংখ্যা বলে প্রধান শিকলে ঢুকি। কার্বন সংখ্যা 6টা, তার মানে 3 ক্লোরো আমরা লিখলাম হেক্স। এখন এই তিনটার সিকোয়েন্সটা কি হবে? কাকে আগে লিখবো কাকে পরে লিখবো? আমরা একটু আগেই বলে আসলাম যেটা কার্যকরী মূলক তাকে সব সময় লাস্টে লেখা লাগবে। আমাদের এইখানে কার্যকরী মূলক হলো গিয়ে অ্যালকোহল, তার মানে আমার যৌগটার নাম অবশ্যই অল দিয়ে শেষ হবে। বাকি থাকলো 2 জন, অ্যালকিন এবং অ্যালকাইন। ইন এবং আইনের ভিতর
কে আগে কে পরে হবে, মানে আমি এতটুকু শিওর আমার নামটা শেষ হবে টু অল দিয়ে, এতটুকু আমি শিওর। এখন ইন আর আইনের সিরিয়ালটা কি হবে? আগের বার জাস্ট আগের উদাহরণটা আমরা খেয়াল করি। আগের উদাহরণটায় আমরা আইন আগে লিখছি, ইন পরে লিখছি, বাট সেইখানে ইন আমার কার্যকরী মূলক ছিল, এই জন্য ইন লাস্টে ছিল। বাট এখন যখন আমার ইন আর আইন দুইটাই আমার নরমাল প্রতিস্থাপক, দুইটাই আমার প্রধান শিকলের পার্ট, তখন আমি তাদের আলফাবেটিক অর্ডার অনুযায়ী বসাবো। অর্থাৎ ইন আগে লিখবো, আইন পরে লিখবো। আমার নামটা হবে 3 ক্লোরো হেক্স 2 ইন 4 আইন 2 অল। আমরা খেয়াল করি, আরেকবার বলছি আমি, যে আমাদের প্রধান শিকলের বাইরে প্রতিস্থাপক হলো ক্লোরো। আমি আগে সেই 3 ক্লোরোর কথাটা লিখে নিলাম। প্রধান শিকলের ভিতর সমস্যা আছে। কি রকম সমস্যা? ডাবল বন্ড, ট্রিপল বন্ড, OH একসাথে মিলেমিশে আছে। দ্যাটস ওয়াই আমি হেক্স লিখে নিলাম, কার্বন সংখ্যা লিখে নিলাম। এখন আমার কাছে আছে তিনটা জিনিস। 2 নম্বরে আছে অল, 2 নম্বরে আছে ইন, 4 নম্বরে আছে আইন। এই তিনটার ভিতর অল আমার কার্যকরী মূলক, এই জন্য নামের শেষে অবশ্যই অল থাকবে। আর ইন এবং আইন এই দুটোকে আমি ভাগ করব কিভাবে? কাকে আগে লিখবো, কাকে পরে লিখবো, এদের মাঝখানে আমি এখন তুলনা করব আলফাবেটিক অর্ডারে। এই ব্যাপারে আমাদের সমস্যা যেটা হয়, পাশাপাশি দুইটা উদাহরণ আমরা একটু খেয়াল করি। এ ব্যাপারে আমাদের সমস্যাটা যেটা হয় যে আগের উদাহরণে আইন আগে ইন পরে, আর এই উদাহরণে ইন আগে আইন পরে। এটা কি ধরনের নিয়ম হলো? কোনো কিছুই না। আগের উদাহরণে ইন ছিল কার্যকরী মূলক, এজন্য ইন লাস্টে ছিল, আর আইন তার আগে ছিল। আর এই উদাহরণে ইন বা আইন কেউই কার্যকরী মূলক না, এই জন্য তাদেরকে আমি আলফাবেটিক অর্ডার অনুযায়ী লিখলাম। একাধিক কার্যকরী মূলক বিশিষ্ট জৈব যৌগের ইউপ্যাক নামকরণের আরেকটা উদাহরণ আমরা দেখব এখন। আমাদের এই উদাহরণটায় খেয়াল করি, সমস্যাটা যেটা, আমাদের এখানে OH মূলক আছে, কিটোনের কার্বনিল মূলক আছে। তো আমি এটাকে অ্যালকোহল হিসেবে নামকরণ করব নাকি কিটোন হিসেবে নামকরণ করব? সেই ক্ষেত্রে আমাদের সহযোগিতা করে আমাদের সক্রিয়তার সিরিজ বা প্রায়োরিটি লিস্ট। সেই প্রায়োরিটি লিস্টে আমরা দেখি যে আমাদের কিটোন মূলক উপরে, তার নিচে হলো গিয়ে OH মূলক। অর্থাৎ আমার এখানে প্রধান কার্যকরী মূলক হলো গিয়ে আমাদের এই কিটোন মূলকটা। অর্থাৎ যৌগটাকে আমি একটা কিটোন হিসেবে নামকরণ করব এবং তার নামের লাস্টে থাকবে কিটোন কথাটা, তার নামের লাস্টে থাকবে ওন কথাটা। এখন তাহলে আমাদের প্রধান শিকল কোনটা? এখন তাহলে আমাদের প্রধান শিকল এইটা। প্রধান শিকলে কোন দিক থেকে আমি নাম্বারিং করব? যে দিক থেকে কিটোন মূলক আগে আসে। অর্থাৎ এটা হবে আমার 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন। নাম্বারিং করার পর আমি দেখতে পাচ্ছি আমার 3 নম্বর কার্বনে একটা প্রতিস্থাপক দেখা যাচ্ছে, এবং সেই প্রতিস্থাপকটা আর কেউ না, সেই প্রতিস্থাপকটা হলো OH মূলক। OH মূলককে আমরা কার্যকরী মূলক হিসেবে জানি, অল বলি আমরা। OH যখন আমাদের কার্যকরী মূলক, তখন OH কে আমরা বলি গিয়ে অল। কিন্তু এখানে কিন্তু OH টা কার্যকরী মূলক হিসেবে কাজ করতে পারছে না। এখানে সে ক্লোরো, ব্রোমো, নাইট্রো, অ্যামিনো তাদের মতো একটা প্রতিস্থাপক হিসেবে কাজ করছে, এবং এই ক্ষেত্রে যখন OH কার্যকরী মূলক হিসেবে কাজ না করে প্রতিস্থাপক হিসেবে কাজ করে, তাকে আমরা বলি হাইড্রোক্সি। খেয়াল করি, OH মানে আমরা জানি অনেকে হাইড্রোক্সি, দ্যাটস ওয়াই OH কে আমরা বলি গিয়ে হাইড্রোক্সি। তাহলে আমাদের নামটা কি দাঁড়াচ্ছে? আমাদের জিনিসটা হলো একটা 4 কার্বনের কিটোন, বিউটানোন। 4 কার্বনের কিটোন, আমরা জানি কিটোন বিউট যোগ ওন, বিউটানোন। বিউটানোন 2, এবং যার 3 নম্বর কার্বনে একটা হাইড্রোক্সি যুক্ত আছে। হাইড্রোক্সিটা প্রতিস্থাপক, তাই হাইড্রোক্সির কথা আমাদের আগে বলা লাগবে। আমাদের নামটা হবে 3 হাইড্রোক্সি। এরপর হলো গিয়ে বিউটানোন, যেহেতু 4টা কার্বন প্রধান শিকলে, বিউটানোন 2। আমরা এই উদাহরণটা খেয়াল করি, আরেকটু কমপ্লেক্স উদাহরণ, যেখানে আমাদের অনেকগুলি কার্যকরী মূলক একসাথে আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা OH মূলক আছে, এখানে কার্বনিল মূলক আছে কিটোনের, এবং এখানে অ্যালডিহাইডের CHO মূলক আছে। তো 3টা কার্যকরী মূলক এবং কার্বন কার্বন একক বন্ধন আছে। তো আমাদের প্রথমে আইডেন্টিফাই করা লাগে আমাদের প্রধান কার্যকরী মূলক কে। আমাদের প্রধান কার্যকরী মূলক হলো, আমরা যদি এই চার্টটা দেখি, OH, CO এবং CHO, এই তিনটার ভিতর আমাদের CHO সবার উপরে। দ্যাটস ওয়াই আমাদের CHO হলো গিয়ে প্রধান কার্যকরী মূলক। তখন আমাদের প্রধান শিকল হবে গিয়ে এটা, যে প্রধান শিকলে আমাদের কার্বন আছে গিয়ে 4টা।
প্রধান শিকলের বাইরে আমাদের প্রতিস্থাপক হিসেবে আছে OH এবং এখানে প্রতিস্থাপক হিসেবে আছে একটা অক্সিজেন। তো OH আমরা জানি OH যখন কার্যকরী মূলক তখন তাকে আমরা অল বলি, বাট এখানে সে কার্যকরী মূলক না এবং এখানে আমরা তাকে বলবো হাইড্রোক্সি প্রতিস্থাপক হিসেবে থাকলে। কিটোন মূলক যখন কার্যকরী মূলক হিসেবে থাকে তখন তাকে আমরা বলি ওন, তখন তার নামের শেষে আমরা ওন যোগ করি। কিন্তু এই ক্ষেত্রে কিটোন কিন্তু কার্যকরী মূলক না, তার বাইরে প্রধান শিকলের বাইরে শুধু অক্সিজেন দেখা যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা কিটোন মূলককে নাম দেই অক্সো, অর্থাৎ কিটোন যখন প্রতিস্থাপক হিসেবে কাজ করে তখন তাকে আমরা বলি গিয়ে অক্সো। তো এখন আমরা কি বুঝতে পারতেছি, আমাদের যৌগটা একটা অ্যালডিহাইড, 4 কার্বনের অ্যালডিহাইড, বিউটান যোগ অ্যাল, এটা হলো বিউটানেল। এবং বিউটানেলের এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন। বিউটানেলের 3 নম্বর কার্বনে আমাদের আছে গিয়ে হাইড্রোক্সি এবং বিউটানেলের 2 নম্বর কার্বনে আমাদের আছে অক্সো। আলফাবেটিক অর্ডার অনুযায়ী হাইড্রোক্সি আগে আসে, অক্সো পরে আসে। তাহলে আমাদের নামটা হলো 3 হাইড্রোক্সি 2 অক্সো বিউটানেল। খেয়াল করে আমরা বুঝতে পারলাম কিনা, আমাদের এখানে CHO কার্যকরী মূলক, এই জন্য নামটা শেষ হচ্ছে বিউটানেল দিয়ে। OH এবং CO এখানে প্রতিস্থাপক হিসেবে কাজ করছে, দ্যাটস ওয়াই তাদেরকে আমরা হাইড্রোক্সি এবং অক্সো নামে অভিহিত করতেছি। আমরা খুবই ছোট একটা উদাহরণ দেখব এখন, একাধিক কার্যকরী মূলক একসাথে থাকে এরকম কোন ইউপ্যাক নামকরণের জন্য। এই উদাহরণটায় আমরা দেখতে পাচ্ছি আমাদের সমস্যাটা যেটা, যে COOH মূলক আছে এবং সেই সাথে আমাদের আছে CHO মূলক। তো এই দুটোর ভিতর কোনটা আমাদের প্রধান কার্যকরী মূলক হবে সেটা আমরা ডিফাইন করব প্রায়োরিটি লিস্ট থেকে, অর্থাৎ অগ্রাধিকার ক্রম থেকে। এবং সেখানে আমরা জানি সবার উপরে থাকে COOH, দ্যাটস ওয়াই আমরা COOH কে কার্যকরী মূলক ধরবো এবং আমাদের প্রধান শিকল হবে গিয়ে এই 3 কার্বনের প্রধান শিকল। তখন আমরা দেখতে পাবো আমাদের CHO যে মূলকটা, যেটা কিনা আমার 2 নম্বর কার্বনের সাথে আছে, CHO মূলকটা সে কিনা প্রতিস্থাপক হিসেবে কাজ করতেছে। বাট আমরা কিন্তু জানতাম CHO যেটা কিনা অ্যালডিহাইডের কার্যকরী মূলক, যার নামের শেষে আমরা অ্যাল যোগ করি, যখন সে কার্যকরী মূলক হিসেবে কাজ করে তার নামের শেষে আমরা যোগ করি অ্যাল। বাট এখন কিন্তু সে কার্যকরী মূলক না, এখন সে প্রতিস্থাপক। যখন CHO মূলক কার্যকরী মূলক হিসেবে কাজ না করে প্রতিস্থাপক হিসেবে কাজ করে তখন তাকে আমরা বলি কার্বালডিহাইড। কার্বন যোগ অ্যালডিহাইড, সেখান থেকে আমরা বলি কার্বালডিহাইড এবং সি দিয়ে শুরু, কার্বালডিহাইড। তাহলে আমাদের এই সংকেতটার ইউপ্যাক নাম কি হবে সেটা যদি আমাদের প্রশ্ন হয়, আমরা দেখব আমাদের জিনিসটা একটা ওইক অ্যাসিড, 3 কার্বনের ওইক অ্যাসিড, তার মানে প্রোপান যোগ ওইক অ্যাসিড, এটার নাম হলো প্রোপানোইক অ্যাসিড। এবং ওই প্রোপানোইক অ্যাসিডের 2 নম্বর কার্বনে আছে কে, ওই প্রোপানোইক অ্যাসিডের 2 নম্বর কার্বনে আছে CHO। তাহলে আমাদের নামটা যেটা দাঁড়াচ্ছে 2 কার্বালডিহাইড এবং জিনিসটা হলো একটা প্রোপানোইক অ্যাসিড। 2 কার্বালডিহাইড প্রোপানোইক অ্যাসিড হলো গিয়ে আমাদের এই সংকেতটার নাম। তো আমরা যেই উদাহরণটা দিয়ে শুরু করলাম, আমাদের একাধিক কার্যকরী মূলক বিশিষ্ট জৈব যৌগের নামকরণের যে সমস্যা সেটা ছিল এটা। আমরা এখন এই নামকরণটা করে ফেলবো। আমরা এখানে দেখতে পাই আমাদের 3 ধরনের কার্যকরী মূলক আছে, OH যেটা কিনা অ্যালকোহলের কার্যকরী মূলক, CHO যেটা কিনা অ্যালডিহাইডের কার্যকরী মূলক এবং COOH যেটা কিনা আমার জৈব অ্যাসিডের কার্যকরী মূলক। এখন এই 3 প্রকার কার্যকরী মূলকের ভিতর আমরা জানি আমাদের প্রায়োরিটি লিস্ট থেকে যে COOH এর কার্যকরী মূলক সবচেয়ে বেশি প্রায়োরিটি সম্পন্ন, অর্থাৎ আমার বেসিক কার্যকরী মূলক হলো গিয়ে COOH। সেই ক্ষেত্রে আমাদের প্রধান শিকল হলো গিয়ে 3 কার্বনের প্রধান শিকল, অর্থাৎ আমার কার্যকরী মূলক COOH বিশিষ্ট যৌগটা হলো গিয়ে 3 কার্বনের, অর্থাৎ প্রোপেন থেকে আসা প্রোপানোইক অ্যাসিড। অ্যাকচুয়ালি জিনিসটা প্রোপানোইক অ্যাসিড এবং তার 2 নম্বর কার্বনে 2টা প্রতিস্থাপক আছে। 2 নম্বর কার্বনে আমরা যে প্রতিস্থাপক 2টা দেখতে পাচ্ছি, একটা হলো OH আর একটা হলো CHO। এবং আমরা এতক্ষণে জানি যে OH যখন প্রতিস্থাপক হিসেবে থাকে আমরা তাকে বলি হাইড্রোক্সি, আর CHO যখন প্রতিস্থাপক হিসেবে থাকে আমরা তাকে বলি কার্বালডিহাইড। তার মানে আমাদের জিনিসটা একটা প্রোপানোইক অ্যাসিড যার 2 নম্বরে হাইড্রোক্সি এবং কার্বালডিহাইড আছে। তাহলে আমাদের নামকরণ যেটা হবে
হাইড্রোক্সি 2 কার্বালডিহাইড এবং জিনিসটা হলো প্রোপানোয়িক অ্যাসিড। তো এভাবে আমরা একাধিক কার্যকরী মূলক বিশিষ্ট জৈব যৌগের নামকরণ করতে পারি, বাট আমাদের খেয়াল রাখা লাগবে যেগুলি আমাদের বেসিক কার্যকরী মূলক সেগুলিও কিন্তু প্রতিস্থাপক হিসেবে কাজ করতে পারে, এবং প্রতিস্থাপক হিসেবে যখন কাজ করে তখন তাদের প্রতিস্থাপক নামগুলি আমাদের মনে রাখা লাগবে। যেমন OH যখন কার্যকরী মূলক তাকে আমরা বলি অল, কিন্তু যখন সে প্রতিস্থাপক তাকে আমরা বলি হাইড্রোক্সি। কিটোনের মূলকটা যখন কার্যকরী মূলক তাকে আমরা বলি ওন, কিন্তু প্রতিস্থাপক হিসেবে তার নাম হলো অক্সো। আর অ্যালডিহাইড যখন কার্যকরী মূলক তাকে আমরা বলি অ্যাল, কিন্তু প্রতিস্থাপক হিসেবে তার কার্যকরী মূলকের বা প্রতিস্থাপক নাম হলো গিয়ে কার্বালডিহাইড মূলক।